আসসালামু আলাইকুম অ্যান্ড আ ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। লেটার গ্রেডের পক্ষ থেকে আমি তাজিয়া ইসলাম নিশা আজকের এই ওয়েবিনার নেক্সট জেনারেশন পাবলিক হেলথ রিসার্চারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই ধন্যবাদ দিয়ে নিতে চাই যারা আজকের আমাদের এই অনুষ্ঠানের সহযোগিতায় আছেন, দ্য অ্যালায়েন্সেস ফাউন্ডেশন বাংলাদেশ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সেস ক্লাব। এবারে চলুন আর দেরি না করে পরিচয় করে দেওয়া যাক আমাদের আজকের অতিথিদের সাথে। প্রথমে আলাপ করিয়ে দিতে চাই ডক্টর আফরিন আহমেদ ক্লারা মিসের সাথে, যিনি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথের একজন সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ও ইউনাইটেড হসপিটালে একজন ক্লিনিশিয়ান হিসেবে নিয়োজিত ছিলেন। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? খুব ভালোই আছি মাশাআল্লাহ মিস। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথেরই একজন লেকচারার এবং ফাউন্ডার অ্যান্ড ফর্মার এক্সিকিউটিভ ডিরেক্টর অফ সাউথ এশিয়া ইনস্টিটিউট ফর সোশ্যাল ট্রান্সফরমেশন, জুয়েল রানা স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? করোনা মহামারীর জন্য বর্তমানে আমরা যে সময় পার করছি, ঠিক সেই সময়েই পাবলিক হেলথ প্রফেশনালরাই তাদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন আমাদের একটি সুন্দর ও সুস্থ পৃথিবীকে উপহার দিতে, যেখানে আমরা আবার প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হলো যারা পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করছেন বা এই ফিল্ডে কাজ করতে আগ্রহী, যারা মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না, তাদেরকে সঠিকভাবে একটি গাইডলাইন বা দিক নির্দেশনা দেয়া, যাতে করে তারা তাদের সেই স্বপ্নকে পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারেন। আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক আলোচনার মূল পর্বে। শুরুতেই ক্লারা মিস, আপনার কাছে জানতে চাইবো এই প্যান্ডেমিকের সময়ে পাবলিক হেলথ প্রফেশনালদের রোল বা দায়িত্ব সম্পর্কে। থ্যাংক ইউ তাজিয়া। পাবলিক হেলথ অ্যাকচুয়ালি কত ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জীবনে। আমি নিজে একজন ক্লিনিশিয়ান হিসেবে অ্যাকচুয়ালি জীবনের প্রথম দিকে পাবলিক হেলথের এত যে ইম্পর্টেন্সটাও বুঝিনি, কিন্তু যত দিন গেছে আমি বুঝতে পারছি যে পাবলিক হেলথটা কত ইম্পর্টেন্ট। এই যে এখন একটা করোনা প্যান্ডেমিক একটা সিচুয়েশন আসলো, এবং ভবিষ্যতে হয়তো এরকম আরো অনেক আসবে, এবং নট অনলি করোনা, এনি সর্ট অফ পাবলিক হেলথ প্রবলেমে আপনি দেখবেন যে পাবলিক হেলথ এক্সপার্ট, এপিডেমিওলজিস্ট বলেন, বায়োস্ট্যাটিস্টিশিয়ান বলেন, তারপর ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ স্পেশালিস্ট বলেন, সবার একটা স্পেসিফিক ভূমিকা থাকে। ওনারাই ধরেন একজন একটা যখন করোনার সিচুয়েশন, ধরেন এপিডেমিওলজিস্টরা তখন তারা ডেটাকে আপনি এনালাইজ করে বলতে পারে যে কি কত হারে আমাদের ইনফেকশনটা বাড়ছে, আমাদের এটার কত বিপদটা কত বেশি, এটা একজন মানে পাবলিক হেলথ স্পেশালিস্টে বলতে পারে। এবং পাবলিক হেলথ স্পেশালিস্টরা বিভিন্ন পলিসি ডেভেলপমেন্টে, ধরেন এই যে সামান্য হাত ধোয়া, তারপর মাস্ক ব্যবহার করা, এগুলো কিন্তু ইটস আ পার্ট অফ পাবলিক হেলথ। হ্যাঁ, আমরা মাস পপুলেশনের কাছে পৌঁছাতে পারছি থ্রু পাবলিক হেলথ। তো আমার মনে হয় যে এই এপিডেমিক সিচুয়েশনে পাবলিক হেলথের ইম্পর্টেন্সটা এখন সবচেয়ে বেশি নর্মাল মানুষজন বুঝতে পারছে আর কি। আর যারা পাবলিক হেলথের সাথে রিলেটেড, রিসার্চের সাথে রিলেটেড, তারা তো আগে থেকেই জানেন যে পাবলিক হেলথ অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল হেলথের চেয়ে এখন অনেক বেশি অগ্রাধিকার পায়। আপনি ওয়ার্ল্ডে বলেন, সবখানেই বলেন, অবশ্যই ক্লিনিক্যাল হেলথ একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু থ্রু পাবলিক হেলথ ইউ ক্যান রিচ টু মাস পপুলেশন, এবং ইউ ক্যান ব্রিং দ্য চেঞ্জ অ্যান্ড ইউ ক্যান সি দ্য চেঞ্জ। যে শুধু পাবলিক হেলথে এই যেহেতু আপনি প্যান্ডেমিকের কথাটাই বলছেন, দেখেন আমরা এখন উই হ্যাভ টু ওয়েট ফর ভ্যাকসিন। আমাদের এখনো অনেক সময় লাগবে হয়তো ফুল একটা সবগুলা ট্রায়াল শেষ করে একটা ভ্যাকসিন আসতে, বাট এই সময় কিন্তু পুরা প্যান্ডেমিকটাকে কন্ট্রোল করছে আমি বলবো পাবলিক হেলথ। কারণ এখনো ইফেক্টিভ কোনো মেডিসিন, এখনো কিছু মেডিসিন ট্রায়াল বেসিসে অনেকে ইউজ করছে, কিন্তু এখনো কেউ বলতে পারবে না যে দিস মেডিসিন ইজ এক্সক্লুসিভলি ফর কোভিড-19 অর সামথিং। সো এখন কিন্তু পাবলিক হেলথ, আমরা আমাদের পলিসি, আমাদের ইনস্ট্রাকশন, এটাই কিন্তু এখন প্যান্ডেমিকটাকে কন্ট্রোল করতে হেল্প করছে। ধন্যবাদ মিস।
মিস, এর সাথে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাইবো, যে স্বাস্থ্যসেবা বা হেলথ কেয়ার যে প্রফেশনটি আছে, আপনার কি মনে হয় এটি রিসেশন প্রুফ বা স্টেবল ইন্ডাস্ট্রি, যেহেতু এখন প্যান্ডেমিকের সময় চলছে আর এই সময়ে অনেক এই ধরনের রিস্ক থেকে যায়? প্যান্ডেমিক প্রুফ না, আমি বলবো আমাদের শুধু আমাদের দেশ না, অ্যাকচুয়ালি সারা পৃথিবী সমস্ত হেলথ কেয়ারই এখন বোঝা যাচ্ছে যে দে আর আনপ্রিপেয়ার্ড ফর এনি মানে ফেসিং এনি সর্ট অফ প্যান্ডেমিক সিচুয়েশন। সেটা আপনি আমেরিকা, ইউএসএ তে দেখেন বা অনেক ডেভেলপ কান্ট্রিতে দেখেন, কোনো হেলথ সিস্টেমে কিন্তু অ্যাকচুয়ালি এরকম প্যান্ডেমিক সিচুয়েশন ফেস করার জন্য অ্যাডিকুয়েটলি প্রিপেয়ার্ড না। তো আমি মনে করি যে এই করোনাতে অনেক ব্লেসিংস ইন ডিসগাইজ হিসেবে একটা কথা বলা যাবে, যে এই করোনা আসাতে আমরা বুঝে গেছি যে আমাদের হেলথ সিস্টেম কতটা আনপ্রিপেয়ার্ড, এবং এখন আস্তে আস্তে এটা ওরা চেঞ্জ করবে। শুধু আমি বারবার বলছি, এটা নট অনলি বাংলাদেশ, এটা সারা পৃথিবীতেই। এবং সামনে যত প্যান্ডেমিক আসবে দেখবেন আমরা আরো বেটার ভাবে এটা আমরা ফেস করতে পারবো। এবং হেলথ প্রফেশনালদের তো অবশ্যই একটা বড় একটা আমরা বুঝে গেছি যে হেলথ ওয়ার্কারদের ইম্পর্টেন্সটাও আমরা এখন বুঝে গেছি, যে আমাদের অনেক বেশি হেলথ ওয়ার্কারদেরকে অনেক কি বলবো, অনেক ফ্যাসিলিটি দিতে হবে কাজ করার জন্য। অনেক ফ্যাসিলিটি নেই, যে জন্য প্রথম দিকে যখন প্যান্ডেমিকটা শুরু হয়েছিল, আমি নিজে যেহেতু ডক্টর, আমার সব ফ্রেন্ডরাই এখন আপনি তো বুঝতে পারছেন সবাই ডক্টর সবাই, তা তাদের কাছে আমি যেটা শুনেছি যে এত বেশি তারা প্রবলেমের মধ্যে গেছে যে ইভেন ডিউটি শিডিউল থেকে শুরু করে পিপি থেকে শুরু করে অ্যাকচুয়ালি একদমই কোনো রকম হেল্প পায়নি একজন হেলথ প্রফেশনালরা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা লেসন, যে আমাদের কোন কোন ক্ষেত্রগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে, সেটা আমার মনে হয় এটা একটা শিক্ষা নেওয়ার একটা ব্যাপার আছে। ধন্যবাদ মিস। আজকাল আমরা প্রায় একটি কথা শুনে থাকি যে টেকনোলজি বা আধুনিক বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে এগুলো জব সেক্টরের উপরে বেশ প্রভাব ফেলছে। তো স্যার, আপনার কি মনে হয় যে এই টেকনোলজি আমাদের হেলথ প্রফেশনের উপরেও প্রভাব ফেলছে? এক্সকিউজ মি, আপনি একটু আরেকবার বলবেন কোশ্চেনটা? আমি বুঝতে পারিনি। স্যার, যে টেকনোলজি বা আধুনিক যে পদ্ধতিগুলো আছে এগুলোকে নর্মালি বলা হয় যে আমাদের জব সেক্টরগুলোর উপরে বেশ প্রভাব ফেলে এই টেকনোলজিগুলো। তো হেলথ প্রফেশনের ওপরেও এই যে টেকনোলজিগুলো আছে এর কি কোনো প্রভাব পড়ছে? এর জন্য কি কোনো ক্ষতি বা ভালো দিক বা এই জিনিসগুলো, টেকনোলজি প্রভাবটা হেলথ প্রফেশনের উপরে? ধন্যবাদ তাকিয়া। টেকনোলজি আমি স্পেসিফিক্যালি বুঝতে পারছি না কোন টেকনোলজির কথা বলছেন। যদি ওভারঅল যদি আমরা বলি টেকনোলজির প্রভাব হেলথ প্রফেশনের উপরে, সেটা দু ধরনের হতে পারে, পজিটিভও হতে পারে, সেটা যদি সেটা পজিটিভলি বলেন, ডিউ টু দা অ্যাডভান্স টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমরা এখন অনেক কিছু করতে পারছি যেটা আগে আমরা করতে পারিনি। সেটা পাবলিক হেলথ বলেন, যে রিসার্চ ক্ষেত্রে বলেন, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে বলেন, সেটা একটা ব্লেসিং হিসেবে। যদি বলি যে আমরা যদি কোনো অ্যানালাইসিস করতে যাই, ডেটা অ্যানালাইসিস করতে যাই, বিগ ডেটা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ইমপ্লিকেশনস এখন হেলথ সেক্টর, এটা আমাদেরকে অনেকভাবে এগিয়ে দিচ্ছে। এবং আমরা দেখা যাচ্ছে একটা প্রবলেম যেটা আগে সলভ করতে পারতাম না ইজিলি, সেটা আমরা অনেক দ্রুত সলভ করতে পারি। এবং যদি বলেন এই কোভিড নিয়েই জন হপকিন্স ইউনিভার্সিটির যে পোর্টালটা তারা করেছে, একই সাথে এই টেকনোলজির কারণে তারা প্রতিদিন বিশ্বের সব প্রান্ত থেকে প্রতিদিনের ডেটাগুলোকে তারা সেখানে করে প্রতিদিনের আপডেটটা দিচ্ছে, কোন জায়গা প্রেভিলেন্সটা কেমন, রেট কেমন, নতুন আক্রান্ত, নতুন কেস কতগুলো, ইনসিডেন্স, ওভারঅল প্রেভিলেন্স কি। তো এই জিনিসগুলো আমরা করতে পারছি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের। এবং কন্ট্যাক্ট ট্রেসিং এর যদি কথা জানেন, সাউথ কোরিয়া এই কন্ট্যাক্ট ট্রেসিং এর ক্ষেত্রে টেকনোলজি ইউজ করে তারা অনেকটা সলিউশন নিয়ে আসছে। চায়নাও এই ক্ষেত্রে তারা টেকনোলজির যথাযথ ব্যবহার করে। সেদিক থেকে বলতে পারি টেকনোলজি ইজ টেস্টিং ফর হেলথ অলসো। এবং আমরা খুব ইজিলি এই কাজ করতে পারি। কোভিড এর মতো এরকম একটা মহামারী বা কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে সলিউশন আছে। আরেকটা ক্ষেত্রে যদি বলি, আমরা যদি নেগেটিভ ভাবে বলি, নেগেটিভ ভাবে বলতে গেলে যেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন আর যাই বলেন, টেকনোলজির কারণে আমাদের সোসাইটিতে যে মেডিওকার লোকজনগুলো আছে, তারা অ্যাভারেজ মেরিটসের অধিক, তাদের কিছুটা জব সেক্টরে তাদের
এন্ট্রি নেওয়াটা টাফ হয়ে যাবে, বিভিন্ন জায়গায় তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে যাবে। যে জিনিসগুলো টেকনোলজি আমাদেরকে অনেক বেশি স্মার্টলি এবং এফিসিয়েন্টলি করতে, সেই জায়গা থেকে হেলথ প্রফেশনের জন্য এটা একটা ছোট্ট একটা কথা দিয়ে বলি, আমরা যদি একটা ডেটা অ্যানালাইসিস আমরা এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করতে পারি, এবং ঠিক এই টুলটা বা টেকনোলজিটা এই ডেটাটাকে ইন্টারপ্রেট করে, এখানে কোনো হিউম্যান ইন্টারপ্রেটার লাগবে না। সেই জায়গায় যদি এরকম হয়, তাহলে যখন ভবিষ্যতের এপিডেমিওলজিস্টরা করে, তখন আমাদের কিন্তু সেই রিপোর্ট লেখার কাজ আর আমাদের থাকবে না। তো এই দিক দিয়ে আমরা কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছি। তাহলে আমাদেরকে এমন একটা লেভেলে আসতে হবে যেন শুধু অ্যাজ এন এপিডেমিওলজি আমাদের ডেটা ইন্টারপ্রেট না, কারণ এটা টেকনোলজি করতে পারে। আমাদের এর চেয়ে সুপিরিয়র ইন্টেলিজেন্সের অধিকারী হতে হবে। তো সেদিক থেকে এটার বহুত পজিটিভ। ধন্যবাদ স্যার। তার মানে স্যার আপনি এটা বলতে চাচ্ছেন যে যে কোনো একটা কিছুরই সুষ্ঠু ব্যবহার যেটা সেটা করা উচিত। যেমন আমরা টেকনোলজিকে যদি ভালো দিকে ব্যবহার করে থাকি, তাহলে এটারও ভালো একটা ফল হিসেবে আমরা পাবো। এক্স্যাক্টলি। এবং টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে হিউম্যানকেও চ্যালেঞ্জ করছে প্রতিনিয়ত। আমি যেটা বললাম যে আমরা যদি মেডিওকার মেরিটের অধিকারী হই, তাহলে দেখা গেল যে কিছুদিন পরে আমাদের গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। সেই জায়গায় আমাদের প্রয়োজন হবে না, বিকজ আমাদের যে একটা টেকনোলজি একটা সফটওয়্যার খুব ইজিলি একটা ভালো কাজ করে দিতে পারবে আমাদেরকে এফিশিয়েন্টলি, সো উই আর লুজিং আওয়ার জব। ধন্যবাদ স্যার। মিস, এবার আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনি একটু আগে বলছিলেন যে হেলথ পলিসি নিয়ে, তো এটা নিয়ে মিস বাংলাদেশের হেলথ পলিসি সম্পর্কে জানতে চাইবো, আর এটি পাবলিক হেলথের সাথে ঠিক কিভাবে জড়িত? বাংলাদেশে পাবলিক হেলথ পলিসি অনেক ভালো, অনেক কাজ হচ্ছে। এখন এত ছোট পরিসরে এটা বলা যাবে না। আমি আপনার প্রশ্ন থেকে একটু ডেভিয়েট হয়ে আমি একজন স্টুডেন্টের একটা প্রশ্ন দিলে কি অসুবিধা আছে? আমি আপনার প্রশ্নে আবার আসছি, কারণ প্রশ্নটা আমার একটু চোখে পড়েছে। রাফাত হাসান লিখেছে যে প্রাইভেট এবং পাবলিক মেডিকেলে কোনো প্রাতিষ্ঠানিক পার্থক্য আছে কি? একজন প্রাইভেট মেডিকেলের যে কোনো শিক্ষার্থী কিভাবে? আচ্ছা রাফাত, আমি বলবো যে কোনো পার্থক্য নেই। আমি নিজে একজন প্রাইভেট মেডিকেল থেকে পাশ করা, এবং আমার ফ্রেন্ডরা সবাই এখন বিভিন্ন সরকারি মেডিকেলে অ্যাসোসিয়েট প্রফেসর পর্যন্ত হয়ে গেছে। কোন প্রাইভেট বা পাবলিক এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি কতটুকু, যেটা একটু আগে জুয়েল বলছিল যে কতটুকু কম্পিটেবল, কতটুকু এলিজিবল কাজের ক্ষেত্রে, এখন সেটা আপনি প্রাইভেট থেকে এসে যদি কাজ দেখাতে না পারেন বা পাবলিক থেকে এসে কাজ দেখাতে না পারেন, সেক্ষেত্রে তো সবখানেই পার্থক্য হবে। আদার দেন দ্যাট প্রাইভেট পাবলিকে কোনো পার্থক্য নেই। এখন এটা আপনারা বুঝে যাবেন যে কোনো পার্থক্য নেই। এবং আমাদের হেলথ পলিসিতেও কোনোখানে কোথাও লেখা নেই যে প্রাইভেট থেকে আসলে তাকে চাকরি দেওয়া হবে না বা কিছু, এরকম কিছুই নেই। আর যেটা পাবলিক হেলথের ব্যাপারে, প্রাইভেট পাবলিক কোনো ব্যাপারই না, কিন্তু আপনার জুয়েল যেটা বলছিল যে নিজেকে সেরকম করে আপনার গড়ে তুলতে হবে। আপনি যদি এখন যেই সেক্টরে যান, সেটা ক্লিনিক্যাল সেক্টরে হোক বা পাবলিক হেলথ সেক্টরে হোক, নতুন টেকনোলজির সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারেন, তাহলে কিন্তু সেটা আপনি কোথাও ভালো করতে পারবেন না। আর বিভিন্ন জব সেক্টরের ক্ষেত্রে আমার স্টুডেন্টরা প্রায় আমাকে জিজ্ঞেস করে যে এমপিএইচ বা পাবলিক হেলথের সাথে জব সেক্টরের একটা ব্যাপার জিজ্ঞেস করে। আমি বলবো এখন পাবলিক হেলথ সাইডে জব সেক্টর এত বেশি ব্রড, এত বেশি অপরচুনিটি, যে এই অপরচুনিটি আসলে হারানোটাই একটা বোকামি। কারণ যত রকম WHO বলেন, ইউএনডিপি বলেন, তারপর USAID বলেন, UNFPA বলেন, এছাড়া যত ব্র্যাক বলেন বা যত রকম এনজিওস আছে, আইএনজিও আছে, সবাই কিন্তু চাকরির ক্ষেত্রে যদি আপনার কাছে একটা পাবলিক হেলথের একটা ডিগ্রি থাকে, ওরা সবসময় অগ্রাধিকার পাবে। কারণ পাবলিক হেলথের অ্যারেনাটা অনেক বড়, কারণ তাদের এপিডেমিওলজিস্ট লাগে, তাদের বায়োস্ট্যাটিস্টিশিয়ান লাগে, তাদের ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ স্পেশালিস্ট লাগে, যারা হসপিটাল ম্যানেজমেন্টে কাজ করতে চান, তাদের হসপিটাল ম্যানেজমেন্টটার জন্য মেজর করা যায়, তাদেরকে লাগে। যেমন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে এখন যদি আপনার হসপিটাল, অনেক ক্ষেত্রেই ওরা রিকোয়ারমেন্টই দেয় যে আপনার হসপিটাল ম্যানেজমেন্টে ডিগ্রি আছে কিনা, বা এমপিএইচ করা থাকলে হসপিটাল ম্যানেজমেন্টটা মেজর আছে কিনা। আপনি ইভেন আগে যেমন হয়তো একসময় সবাই অ্যাপ্লাই করতে পারতো, এখন যেহেতু অনেক বেশি স্পেসিফাইড হয়ে যাচ্ছে জিনিসগুলা, এখন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে গেলে আপনার হসপিটাল ম্যানেজমেন্টটা মানে জানতে হবে বা মেজর হিসেবে থাকতে হবে। আর এখন এই জন্য আমি বলবো যে প্রাইভেট পাবলিক এগুলো কোনো ব্যাপারই না, এগুলো একদমই মানে ভুল কথা, কিন্তু আপনার নিজেকে এলিজিবল করে তুলতে হবে।
আর আমি জুয়েলের কথার সাথে আরেকটু টানছি যে টেকনোলজির কথাটা আপনি বলেছেন, এটা কি ভালো না খারাপ? আমি বলবো ভালো খারাপ এটা না, এটা ধরেন একসময় মেডিকেল ডেটা গুলা সব কাগজে কলমে থাকতো, কিন্তু এখন সব আপনারা জানেন এগুলা ডেটা সব এখন ইলেকট্রনিক্স ডেটা হয়ে গেছে। এখন কিন্তু ডাক্তারদের কাজ করতে অ্যাকচুয়ালি সুবিধা হয়। এবং আমি মনে করি জব সেক্টরে হ্যাঁ কিছুটা হয়তো এদিক ওদিক হবে, কিন্তু আবার দেখবেন নতুন জব সৃষ্টি হচ্ছে। এক সাইড থেকে জব কমে গেলে আরেক সাইডে জব সৃষ্টি হয়, এটা নিয়ে ভয় পাওয়ার বা দুঃখ পাওয়ার কিছু নাই। এই আর কি। ধন্যবাদ মিস। আর মিস হচ্ছে আমরা আমাদের আগের প্রশ্নটায় আবার ফেরত যাচ্ছি যে হেলথ পলিসি নিয়ে। আচ্ছা, হেলথ পলিসি কোন স্পেসিফিক কিছু কি জানতে চাচ্ছেন? কারণ হেলথ পলিসি বাংলাদেশের হেলথ পলিসি, বেসিক্যালি বাংলাদেশের হেলথ পলিসি সম্পর্কে, যেভাবে আমরা প্যান্ডেমিক সিচুয়েশন বা এই দুর্যোগগুলোকে কিভাবে কখন কোন সিচুয়েশনে কিভাবে আমরা হ্যান্ডেল করব, বা এটা পাবলিক হেলথের সাথে, মানে আমরা যে আজকে টপিকটা নিয়ে কথা বলছি পাবলিক হেলথ, এটার সাথে ঠিক কিভাবে জড়িত এটা? বাংলাদেশের হেলথ পলিসি খুবই ভালো। এখন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যদি কিছু এদিক ওদিক হয় সেটা তো কিছু বলার নাই আসলে, কিন্তু ধরেন আমাদের দেশ, আমি বলবো যেভাবে আমাদের বিভিন্ন আইডিসিআর, তারপর আইসিডিডিআরবি বা বিভিন্ন আমাদের স্বাস্থ্য খাতের বিভিন্ন যারা কাজ করছে, তারা তো খুব ভালোই আমাদের মানে প্যান্ডেমিকটা, আমি বলবো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে যে প্যান্ডেমিকটাকে যে যতটুকু কন্ট্রোল করেছে, আমি বলবো এটা প্রেজ ওয়ার্দি। অনেক অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিও তাদের অনেক ভালো হেলথ পলিসি নিয়েও কিন্তু এতটুকু কন্ট্রোল করতে পারেনি, আপনারা হয়তো সবাই জানেন। ধন্যবাদ মিস। আরেকটা জিনিসও আমি দেখছি, বাংলাদেশের হ্যাঁ অন্যান্য সব দেশের তুলনায় প্যান্ডেমিক ভালো সিচুয়েশনে আছে এটা বলা যাবে না, কিন্তু অবশ্যই বেশি ভালো সিচুয়েশনে নাই, কিন্তু মানে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের এডুকেশন লেভেল সব যদি দেখেন, তারপর আমাদের পপুলেশন ডেন্সিটি, এটা জুয়েল আরো ভালো বলতে পারবে, কতগুলো জিনিস অ্যাকচুয়ালি ভ্যারি করে একটা প্যান্ডেমিকের সময়। যদি এরকম একটা কন্টেজিয়াস ডিজিজ হয়, যে দেশে পপুলেশন ডেন্সিটি বেশি, দেখবেন ওখানে একটু কেস নতুন ইনসিডেন্ট রেট বেশি থাকবেই, কারণ 6 ফিট ডিস্টেন্স বা এটা মেনটেন করা বাংলাদেশের পক্ষে অ্যাকচুয়ালি কতটুকু সম্ভব আমি জানি না। জুয়েল হয়তো কিছু বলতে পারবে এটাতে। স্যার, তাহলে আপনার কাছে এই প্রশ্নটির সম্পর্কে জানতে চাইবো। মানে এটা কি যে প্যান্ডেমিকে বাংলাদেশের অবস্থান কি, এটা নিয়ে বলতে বলছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, এটাই বলেন, জুয়েল ভালো বলতে পারবে তার, ও যেহেতু স্ট্যাটিস্টিক্স নিয়ে খুব এক্সপার্ট, ওইটা ভালো বলতে পারবে। না মানে সেটা না, যেটা হলো যে আমরা রিসেন্টলি কিছু রিপোর্ট যদি দেখি যে আমাদের এখানে ডেথ রেটটা হয়তো বা কম, কিন্তু যেটা হলো ইনসিডেন্স রেট কিন্তু সেটা কম না। ডায়াগনস্টিকের পাশাপাশি দেখা গেছে আমাদের ইনসিডেন্স রেটটা বা নতুন কেস গুলো অনেক বেশি। তো এদিক থেকে আমি শুধু একটু বলতে চাই যে ডেথ রেটটা কম হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। ওয়েস্টের সাথে যদি কম্পেয়ার, আমাদের দেশের যেটা লোয়ার মিডল ক্লাস হোক, লোয়ার ক্লাস হোক, ইভেন নিতান্ত একজন রিক্সা চালক হোক, একটা ডেভেলপ কান্ট্রির একটা ভালো ফ্যামিলির, যারা ওয়েল অফ ফ্যামিলির, যারা ভালো নিউট্রিশিয়াস ফুড, তাদেরকে ভালো খাবারটা গ্রহণ করে, যদি একটা মাঠের শাকসবজি দিয়েও সে খায়, সেখানে যে পুষ্টিটা, সেটা ওয়েস্টের তুলনায় অনেক বেশি। তারা মূলত এই জাতীয় জিনিসগুলো বেশি খায়, কারণ ওইখানে যে অসমতার রেশিওটা এত বেশি যে সমাজের প্রায় 80% লোক ফুড অ্যাফোর্ড করতে, নিউট্রিশিয়াস ফুড। এটা একটা রিজন। আর আরেকটা রিজন যেটা আমার কাছে মনে হয় যে লোয়ার মিডিল ইনকাম কান্ট্রি হওয়ার কারণে আমরা প্রতিদিন যে ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াতে এক্সপোজ হই, আমাদের বডির মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার রয়েছে সেটা ফাইট করে। সেক্ষেত্রে যেটা হলো ওয়েস্টের ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে এটা আমাদের মতো হয়তো বা এতটা ভালো না, জন্য আমাদের এখানে আমরা এফেক্টেড হচ্ছি, তাহলে দেখা গেল রিকভারি রেটটা হয়তো বা এই জন্য একটু বেশি, আমাদের এখানে ডেথ রেটটা হয়তো বা এই জন্য একটু কম। তাছাড়া দিক থেকে ম্যানেজমেন্টের দিক থেকে বলতে গেলে আমার কাছে মনে হয় আমরা খুবই আসলে মিসম্যানেজ করেছি অলরেডি। কিন্তু তারপরেও যেটা হলো যে এখানে যতটা আমি বলবো কাইন্ড অফ মিরাকল, আমরা এখনো এতটা ভালো আছি, কম সংখ্যক ডেথ রেট আমাদের দেশে। যদি আমরা
প্র্যাকটিক্যালি বলি বা আমরা যদি থিওরিটিক্যালি বলি, সেই অনুযায়ী আমরা কোনো ওইভাবে এফেক্টেড হয়নি। অফকোর্স প্রত্যেক জীবন ম্যাটার করে। আর সামনে যেটা হচ্ছে যে আমি গ্লোবাল এটুকু বলতে পারি যে যদি ডিসক্লোজ করাটা এখনো ওটা রিপোর্টটা পাবলিশ হয়নি আমাদের, বাংলাদেশে বর্তমানে প্রতিদিন প্রায় 40 থেকে 50 জন মারা যাচ্ছে। আর নেক্সট প্রজেকশন হলো যে আগামী অক্টোবর নভেম্বরের দিকে এই সংখ্যাটা যেটা 800 থেকে 900 হতে পারে, হচ্ছে এটা হতে পারে। জানেন যে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ তাদের যে প্রজেকশন সেটা মোর অথেন্টিক দেন ইভেন ইউএস এর ক্ষেত্রে এই সিচুয়েশন আরো ওর্স হবে বলে মনে হয়। এজন্য যেমন আমাদের দেশে অনেকে এখনো কথা বলছেন যে সেকেন্ড ফেজ বলে কোনো কথা, প্রত্যেকটা সিচুয়েশনে আমাদেরকে আসলে রেডি থাকতে হবে এবং আমরা এখনই যে আমাদের যে সিচুয়েশন এটাতেই যদি আমরা স্যাটিসফাই হয়ে আমরা যদি আরো বেশি অসুস্থ না হই তাহলে এটার জন্য। ধন্যবাদ স্যার। স্যার এর সাথে আপনার কাছে আরেকটু কোশ্চেন ছিল যে নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড নিয়ে বেসিক্যালি কোশ্চেনটা, যে আমরা যদি মানে আপনি তো নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্যার, আর আমাদের আশেপাশে সাধারণ যে মানুষ আছে তাদের এখনো এটাই ধারণা যে পাবলিক হেলথ প্রফেশনটি শুধুমাত্র ডক্টর বা ফার্মাসিস্ট তাদের জন্য। তো স্যার আপনার কাছে এটাই প্রশ্ন যে যারা এই নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের এই পাবলিক হেলথ প্রফেশনটি তাদের জন্য ঠিক কেমন আর কতটা চ্যালেঞ্জিং? পাবলিক হেলথ ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিনটাই হলো নন মেডিকেল ডিসিপ্লিন, এটা মেডিকেল ডিসিপ্লিন না। এখানে হলো যারা মেডিকেলের লোক বা যারা ক্লিনিশিয়ান তারা দুটো সাইডে ভালো করে কাজ করার জন্য এবং যখন কোনো ডিজিজ নিয়ে কাজ করবে সে দেখা গেল যেন ভালো একটা পার্সপেক্টিভ দিতে পারে, তারা তখন এই মেডিকেল ডিগ্রির পাশাপাশি জানেন এমডি বলে মেডিকেলের জন্য, যদি বলি যে একজন ওয়েল বা উচ্চমানের একজন ডক্টর বা ক্লিনিশিয়ান তার জন্য এমডি ডিগ্রিটা লাগে, পাশাপাশি তারা এই জন্য একটা করে এমপিএইচ করে, যেটা তাদের যে কোনো পার্সপেক্টিভ থাকে ডিজিজের। যেমন আমাদের দেশে যে ল্যাকিংস গুলো বিশেষ করে একটা হলো এখানে আসলে যারা জেনারেল ফিজিশিয়ান তারাই হলো আমরা এদের সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে আমাদের দেশে এমডি বা সার্জন লেভেলের লোকজনের সংখ্যা কম। অন্যদিকে আরেকটা যেটা হলো তাদের পাবলিক হেলথে একটু নলেজ কম থাকার কারণে বা দেখা তারা দুটো পার্সপেক্টিভই দিতে পারে না দেখে অনেক ক্ষেত্রে হয়তো বা অনেকগুলো অসুবিধার সম্মুখীন। সেক্ষেত্রে সে যদি একটা পাবলিক হেলথের একটা ডিগ্রি তাহলে তার ক্লিনিক্যাল যে প্র্যাকটিস বলে বা সে যদি কোনো ডিজিজ রিসার্চ করে সেক্ষেত্রে সে সবচেয়ে ভালো আউটপুটটা দিতে পারবে, যেটা অন্য যে শুধু একজন ক্লিনিশিয়ান সেও দিতে পারবে না, যে অন্য একটা নন মেডিক ব্যাকগ্রাউন্ডে সেও। সেদিক থেকে ক্লিনিশিয়ানদের জন্য এটা খুবই একটা জরুরি ডিগ্রি আমি বলি, এটা ক্লিনিশিয়ান। নন ক্লিনিশিয়ানদের জন্য বাকিটা যেটা বললাম, যেহেতু পাবলিক হেলথ ডিসিপ্লিনটাই নন ক্লিনিক, এখানে যারা ক্লিনিশিয়ান থেকেও আসতে পারে তারা তখন তাদের ফোকাসটা রাখতে পারে ক্লিনিক্যাল এপিডেমিওলজিস্ট হিসেবে। সেই ক্ষেত্রে তারা শুধুমাত্র এখানে যারা মেডিকেল ডক্টর বা যাদের বায়োলজি বিষয়ে ডিগ্রি আছে বা এরকম মেডিকেল সায়েন্স যাদের ডিগ্রি রয়েছে তাই শুধু ক্লিনিক্যাল এপিডেমিওলজি নিয়ে কাজ করতে পারে, উঁচু মানের ক্লিনিক। আর বাকি সব যে এরিয়া গুলো আছে আমাদের পাবলিক হেলথে, বায়োস্ট্যাটিস্টিশিয়ান বলেন, এপিডেমিওলজিস্ট বলেন, তারপর যদি আপনি বলেন যে কোনো একটা হেলথ প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যে ইমপ্লিমেন্টেশন অফিসার থাকে, প্রোগ্রাম ম্যানেজার যে থাকে, তারাও নন ক্লিনিশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে হয়। আপনি যদি হেলথ ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রেও নন ক্লিনিশিয়ানরা সেখানে চলে আসে। আপনি হেলথ ইনফরমেটিক্স নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে নন ক্লিনিশিয়ানরা এখানে কাজ করে। তারপরে ফার্মা কোম্পানি গুলোতে এপিডেমিওলজিস্ট হিসেবে কাজ করতে পারে নন ক্লিনিশিয়ানরা, বায়োস্ট্যাটিস্টিশিয়ান হিসেবে কাজ করতে পারে, ডেটা অ্যানালাইস্ট হিসেবে কাজ করতে পারে। আরো একটা যেটা জায়গা হচ্ছে যে ফার্মাসি গুলোতে এই কোম্পানি গুলোতে ওদের যে ট্রায়াল গুলো হয় নতুন একটা ডিজিজ ইনোভেশন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট পাবলিক ডিগ্রি নিয়ে ভালো কাজ করতে পারে। নন একাডেমিশিয়ান জয়েন করতে পারে যে এই ট্রায়ালটা হওয়ার পরে এই ডিজিজ মানে এই ডিজিজের জন্য এই ভ্যাকসিনটা প্রিপেয়ার করা হয়, এই মেডিসিনটাকে আপনারা জানেন যে এফডিএ অ্যাপ্রুভাল লাগে। সেই অ্যাপ্রুভালের জন্য যে ডকুমেন্টেশন গুলো করতে জন্য আপনার বোধ বায়োস্ট্যাটিস্টিক্যাল এপিডেমিওলজিক্যাল নলেজ দরকার। তো ফার্মা কোম্পানি গুলো প্রচুর পয়সা দিয়ে এরকম ছেলে মেয়েদেরকে নিয়োগ দেয় যারা এই কাজটা করতে পারে। আমারই কয়েকজন ফ্রেন্ড আছে যারা ফাইজার, রোড এসব কোম্পানিতে বড় এপিডেমিওলজিস্ট হিসাবে তারা এই মেডিসিনের অ্যাপ্রুভালের জন্য যে ডকুমেন্টেশন গুলো এই ডকুমেন্টেশন গুলো প্রিপেয়ার, তো সেক্ষেত্রে তারা খুব একটা কাজ করতে পারে।
আরেকটা যে বাংলাদেশে কোম্পানি আছে অটোমেক, তারা যেটা করেছে এখানে ওয়ার্ল্ডের যে ডেভেলপ কান্ট্রিগুলোর ইলেকট্রনিক হেলথ রেকর্ডস গুলো প্রসেসিং, এবং আজকাল এই ইলেকট্রনিক হেলথ রেকর্ডস ফিউচার অফ পাবলিক হেলথ বা টেকনোলজি বা হেলথ বা মেডিকেল সায়েন্স, এই ক্ষেত্রেও তারা কিন্তু এখানে মানে অপারেটর থেকে শুরু করে তারা এইসব গুগলের যে রিসেন্ট প্রজেক্ট গুলো রয়েছে মেশিন লার্নিং এন্ড গুগলের মেডিসিন নিয়ে যে প্রজেক্ট হচ্ছে, যে ফিউচারে আমাদের যে প্যাথোলজিক্যাল এই ডায়াগনোসিস গুলো আসলে ইন ফিউচারে এটার খুব বেশি ল্যাবরেটরির প্রয়োজন, সেখানে আমরা টেকনোলজি দিয়ে ডায়াগনস্টিক গুলো করতে পারবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা, বা কোনো ডায়াগনোসিস নিশ্চিত হওয়ার ক্ষেত্রে আমাদের ল্যাবরেটরি একবার বা দুবার প্রয়োজন, কিন্তু আমরা যে বারবার যে ডায়াগনোসিস করি প্রত্যেকটা জিনিস এগেন এন্ড এগেন করতে হবে, অনেক বেশি কস্টেটিক এই জায়গাগুলোতে কাজ করতে পারে। একজন এখানে কমেন্ট করেছে যে ইকোনমিক্স থেকে পারে কিনা। হেলথ ইকোনমিক্স হলো আপনার পাবলিক হেলথের আরেকটা একটা বিশাল বড় জায়গা, যেই জায়গাটা কাজ করতে পারে। কারণ হেলথ ইকোনমিক্সটা কি কি করতে পারে, হেলথ ইন্টারভেনশন যদি নেওয়া হয় কতটা ইফেক্টিভ হবে, ইমপ্লিমেন্ট করতে গেলে কি কি করা যেতে পারে, কোন কোন জায়গাটাতে ইম্প্যাক্টটা, এই জিনিসগুলো কোয়ান্টিফাই করা হতো হেলথ ইকোনমিক্স। সেই সাথে আমরা যখন কোনো হেলথ পলিসির ইমপ্লিকেশনটা মেজার করতে সেক্ষেত্রেও কিন্তু ইভেন পলিসির ইমপ্লিকেশন সেই সাথে এই ডিজিজের কারণে যে আমাদের লসটা হচ্ছে, এটার ইকোনমিক লস বলি, হিউম্যান রিসোর্সের লস বলি, এই জিনিসগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রেও কিন্তু হেলথ ইকোনমিক্সের সহায়তা নেওয়া হয় এবং তাদের একটা বিশাল বড় তারা এখানে তো নন একাডেমিক নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করার প্রচুর অপরচুনিটি রয়েছে। আপনি শুধুমাত্র ক্লিনিক্যাল এপিডেমিওলজিস্ট না, পাবলিক হেলথের বা হেলথ সায়েন্সের মোটামুটি সব জায়গায় খুব ভালোভাবে কাজ করতে পারবে এবং ইনফ্যাক্ট আপনি আরো খুব ভালো ইনপুটও দিতে পারবেন। বিকজ হলো যে আপনার একটা বেনিফিট হলো যে আপনি পাবলিক হেলথ যেহেতু মোর বলতে পারি সোসাইটি পেশেন্ট রিলেটেড, তো সেক্ষেত্রে যারা নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে তারা সেই পার্সপেক্টিভটাও অনেক বেশি ভালো দিতে পারে যদি তাদের পাবলিক হেলথ নলেজটা থাকে, সব তার খুব চমৎকার একটা ক্যারিয়ার পারে এবং সাকসেস হওয়া সম্ভব। ধন্যবাদ স্যার। মিস, এবার আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে স্কুল অ্যান্ড কলেজে যদি ফার্স্ট এইড ট্রেনিং অর পাবলিক হেলথের যে কিছু বেসিক ট্রেনিং দিলে এটা কি সোসাইটিতে হেল্প করতে পারবে, আর করলে কতটুকু হেল্প করবে? থ্যাংক ইউ। এটা তো মানে বিশাল বড় একটা ব্যাপার এবং এটা আমাদের পাবলিক হেলথ বাংলাদেশের পলিসির মধ্যে অনেক কিছু আমাদের স্কুল হেলথে ঢুকানো হয়েছে, যেমন আপনার সেক্সুয়াল এডুকেশন, সেক্স এডুকেশন বা ম্যানস্ট্রাল হাইজিন বা রিপ্রোডাক্টিভ হেলথ, অনেক কিছু এখন ক্লাস 6 থেকে বইগুলোতে দিয়ে দিয়েছে। তো আমি মনে করি যে স্কুল লেভেল থেকে অ্যাকচুয়ালি পাবলিক হেলথ ইন্ট্রোডিউস করা খুবই দরকার। নট অনলি এগুলা, ধরেন জাস্ট হাত ধোয়া, হ্যাঁ, একদম খুবই একটা সিম্পল জিনিস, কিন্তু এই হাত ধোয়া থেকে যে আমরা কত রকম ডিজিজ থেকে বাঁচতে পারি, আমাদের ডিজিজ বার্ডেন যে কত কমে যায়, সেটা আসলে মানে খুব বুঝার ব্যাপার আছে। আর আমি এখানে আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি, আমি যেহেতু কোয়েশ্চেন গুলো একটু দেখছিলাম। হাসিবুল শান্ত লিখেছে সে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি থেকে এসে পাবলিক হেলথে। অবশ্যই শান্ত, আপনি অবশ্যই পারবেন, এবং যেটা একটু আগে জুয়েল বলছিল যে আপনি কিন্তু আরো বেশি আউটপুট দিতে পারবেন ধরেন রিসার্চে। হ্যাঁ, এখন মানে হেলথ আর হেলথের যত রিসার্চ গুলা হচ্ছে সবই মলিকুলার লেভেলেই হচ্ছে, আপনারা যদি জানেন। তো আমার মনে হয় যে অনেক বড় একটা স্কোপ আছে এখানে আপনাদের কাজ করার, এবং সবাই কাজ করতে পারবে। আরো একটা কোয়েশ্চেন দেখছিলাম যে কি কি ক্রাইটেরিয়া লাগে। অ্যাকচুয়ালি আমাদের দেশে এমপিএইচ এর দুটো, একটা পাবলিক আর একটা প্রাইভেট। যেটা আমাদের পাবলিক যেটা যেটা সরকারি, সেখানে বোধহয় শুধু ডক্টর অ্যান্ড নার্সেসদেরকে অ্যাডমিশন দেওয়া হয়, নতুন কিছু করেছে কিনা আমি জানি না। কিন্তু আমাদের বাংলাদেশের যত প্রাইভেট এমপিএইচ গুলো আছে, এবং নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতেই কিন্তু এমপিএইচ বা পাবলিক হেলথের নন মেডিকেল সবাইকেই কাজ করতে দেওয়া যায়। তাদের জাস্ট একটা আন্ডারগ্রেডের একটা 4 বছরের বোধহয় একটা ইয়ে থাকতে হয়, ডিগ্রি থাকতে হবে।
আর যেটা স্কুল থেকে বলছিলেন, সরি তানজিয়া, আমি সরে আসছিলাম আপনার কথা থেকে। স্কুল থেকে অবশ্যই পাবলিক হেলথের ইন্ট্রোডিউস করতে হবে পাবলিক হেলথকে, কারণ অনেক স্কোপ আছে আমাদের পাবলিক হেলথ মানেই কিন্তু একদম কমিউনিটি লেভেলে কাজ করা। তা আমরা যখন একদম কমিউনিটি লেভেলে একটা স্কুলের বাচ্চাকে আমরা অনেক বেসিক পাবলিক হেলথের জিনিসগুলো শিখাতে পারবো, তখন দেখবেন বড় হয়ে তার মানে আমাদের ডিজিজ বার্ডেন অনেক কমে যাবে। তারপর অনেকগুলো আসলে এত বেশি স্কোপ যে আমি বুঝতে পারছি না যে কোন দিক থেকে বলবো, অনেক বেশি স্কোপ আমাদের এখানে। মিস, এরপর আমরা পরবর্তী একটা প্রশ্ন নিচ্ছি এখানে। নিশাত তাবাসসুম প্রভাই প্রশ্নটি করেছেন যে বর্তমানে করোনা নিয়ে বাংলাদেশের মানুষ আগের চেয়েও বেশি উদাসীন। আমার বাসায় বর্তমানে সেরকম কিছু মেনটেন করা হচ্ছে না, বিষয়গুলো বাইরে বের হয়ে যাচ্ছে। বাসায় বসে কি কি বিষয়গুলো পালন করলে সবাই সুস্থ থাকবে? আচ্ছা, অবশ্যই অবশ্যই আমাদেরকে এখনো অনেক বেশি কনসার্ন থাকতে হবে। আমি জানি না কেন মানুষ উদাসীন হয়ে যাচ্ছে, কেন ভাবছে যে বোধহয় করোনা চলে গেছে, বা আমি এটা জানি না, এটা খুবই একটা ডেঞ্জারাস সিচুয়েশনে এখনো আমরা আছি। কিন্তু আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো যদি আমরা আমাদের যে প্রোটোকল গুলো বলেছি সেগুলো মেনটেন করতে। আর যেগুলো অ্যাজ আ ডক্টর আমি বলবো, যেহেতু এটা মোর এফেক্ট করছে আপনার এল্ডারলি পপুলেশনকে উইথ কোমরবিডিটি, সুতরাং এল্ডারলি পপুলেশনদেরকে আমাদের খুবই ওনাদেরকে বাজারে যেতে দেয়া বা কোনো কিছু এরকম করতে দেওয়া যাবে না। এবং আরেকটা জিনিস, যা এল্ডারলি কেউ যদি ফ্যামিলিতে থাকে তাদেরকে কতক্ষণ পরপর একটু হাঁটতে বলবেন, তাহলে যেন লাঙে কোনো সিক্রেশন জমতে না পারে। কারণ আপনারা জানেন যে কোভিডের একটা বড় প্রবলেম হচ্ছে লাঙে আপনার পানি চলে আসে, বা যেটা সিক্রেশন। তো আপনার যদি এল্ডারলি কেউ থাকে বাসায়, তাকে বেশিটা সময় বসে থাকতে বলবেন, শুয়ে থাকতে বেশি দিবেন না। মানে তার নির্দিষ্ট ঘুমানোর সময় ছাড়া বাকি সময় একটু পরপর সে হাঁটবে, এটা একটা জিনিস। আর যত রকম আদার কোমরবিডিটি গুলো আছে, যেমন ডায়াবেটিস বলেন, হার্টের ডিজিজ বলেন, এগুলা খুব সাবধানে মেনটেন করতে হবে। না হলে কিন্তু কোভিড যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যাবে। আর বাইরে থেকে যত খাওয়া আসবে, যত জিনিস আসবে, সেগুলাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে সাবান পানি দিয়ে ধুয়ে আমরা সেটা ইউজ করব। আর যে জিনিসটা সাবান পানি দিয়ে ধোয়া যাবে না, ওটা যতদিন পর্যন্ত কোভিড থাকে, ধরেন একটা কাপড় হয়তো 3 দিন আমি রেখে দিব, দরকার হলে কাপড় একটা বাড়ি থেকে আনলে ওটা আমি পরবো না, হয়তো বাজার থেকে একটা কাপড় কিনে আনলাম, 3 দিন আপনি কোয়ারেন্টাইনে রেখে দিবেন। এরকম কিছু প্রত্যেকটা জিনিসেরই কিছু জিনিস আছে, এগুলো আপনাদের মেনটেন করতে হবে। কোভিড নিয়ে আসলে এই মুহূর্তে উদাসীন হলে সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা হবে আর কি। কোভিড কিন্তু কমেনি, কিন্তু হ্যাঁ আমরা অবশ্যই কন্ট্রোল করতে পারবো, এখন সবাই শিখে গেছে আমরা কিভাবে কন্ট্রোল করতে হয়। কিন্তু এখন যদি হাল ছেড়ে দেই তাহলে আর কি খুবই এখন খারাপ একটা ব্যাপার হবে। এখন হাল ছাড়া যাবে না। আসলে নাজিয়া, আপনার যদি প্ল্যান যদি না থাকে কোশ্চেন গুলো নিয়ে আলাদা, তাহলে আপনি একটা প্ল্যান করেন, মানে কোশ্চেন তো অনেকগুলো আসতেছে, সবগুলোর আনসার কখন দিবেন এটা তাহলে ভাগ করে ফেলেন, তাহলে বেটার হয়। অথবা যদি সঙ্গে সঙ্গে দিতে চান সেটাও ওইভাবে জি কারণ স্যার, অনেক প্রশ্ন বেসিক্যালি আমরা চেষ্টা করছি যে সিমিলার ধরনের কোয়েশ্চেন গুলো, কাছে অনেক মানুষের অনেক কিছু জানার ইচ্ছে, সবাই নিজের জায়গা থেকে অনেক জানতে চাচ্ছে এটা সম্পর্কে। আমরা সিমিলার ধরনের কোয়েশ্চেন গুলোকে একসাথে কম্বাইন করার চেষ্টা করছি স্যার। হ্যাঁ হ্যাঁ সেটা অনেকেই স্যার, এবার বেসিক্যালি আপনার কাছে প্রশ্নটি যে হাউ ডাজ পাবলিক হেলথ কন্ট্রিবিউটস ইন বিল্ডিং ইকো ফ্রেন্ডলি অর্গানাইজেশন। স্যার, যেহেতু আপনি এটা নিয়ে কাজ করছেন, আপনার অনেকগুলো রিসার্চের কাজ এগুলো নিয়ে আছে। আমি আসলে এই বিষয়টা ইকো ফ্রেন্ডলি অর্গানাইজেশনের ক্ষেত্রে পাবলিক হেলথ কিভাবে কন্ট্রিবিউট করবে আই ডোন্ট নো, বাট পাবলিক হেলথের পার্সপেক্টিভ থেকে যদি বলি, যদি এনভায়রনমেন্টাল হেলথ বলেন, সেক্ষেত্রে এনভায়রনমেন্টাল হেলথের একটা মূল যে বলতে পারি যে এইম যদি বলেন বা অবজেক্টিভস হলো সেটা যে এনভায়রনমেন্টাল যে পলিউটেন্টস গুলো আছে বা এনভায়রনমেন্টের যে চেঞ্জ বা ক্লাইমেটের যে চেঞ্জ, এটার কারণে আমাদের বিভিন্ন ফিজিক্যাল এবং যদি বলি বায়োলজিক্যাল যে চেঞ্জ গুলো, যেমন ফ্যাক্টর বন্ড যে ক্ষেত্রে হয় কোন এনভায়রনমেন্টের জন্য সেটা হয়, তো এই জিনিসগুলো এর মধ্যে চলে আসে। সাথে সাথে যে ফিজিক্যাল এনভায়রনমেন্টকে কিভাবে আমরা অ্যাবিউজ করছি, যেমন নয়েজ পলিউশন, সাউন্ড পলিউশন, তো এই জিনিসগুলো পাবলিক হেলথ অলওয়েজ এটা জানায় যে এই জিনিসগুলো বা এই ফ্যাক্টরগুলো, ফিজিক্যাল বায়োলজিক্যাল যে ফ্যাক্টর বা পলিউটেন্টস গুলো, এগুলো হেলথের জন্য খুবই ক্ষতিকর। সেই জিনিসগুলো বের করে আনার চেষ্টা করে এবং কোন কোন জিনিসগুলো রিস্ক ফ্যাক্টর এগুলো, সেগুলো পাবলিক। তাহলে সেদিক থেকে যদি আমরা একটু রিলেট করতে চাই যে ইকো ফ্রেন্ডলি কিভাবে, তাহলে পাবলিক হেলথ অলওয়েজ আপনাকে সাজেস্ট করবে বা সোসাইটি সবাইকে সাজেস্ট করবে আপনার এনভায়রনমেন্টটাকে ভালো রাখতে হবে। আপনি যখন আপনার এনভায়রনমেন্টকে ভালো রাখবেন,
অটোমেটিক্যালি, তো এভরিথিং কিন্তু ইকো ফ্রেন্ডলি হয়ে যায়। যদি আমরা বায়োলজিক্যালি কোনো প্রবলেম না করি, বা আমাদের যে চেইন, ইকোলজিক্যাল যে চেইন, সেই চেইন গুলোকে যদি আমরা না করি, ধ্বংস করি, সেক্ষেত্রে আমরা ব্যালেন্স ইকোলজি পাবো। সেই ব্যালেন্স ইকোলজিটা আমাদের ভালো হেলথের জন্য কাজ করবে, ভালো এনভায়রনমেন্টের জন্য কাজ করবে। তো আই থিঙ্ক এইভাবে পাবলিক হেলথ ইকো ফ্রেন্ডলি অর্গানাইজেশনটা, আমি বলবো যে সোসাইটি বলতে পারেন, আমাদের লাইফ বলতে পারেন। ধন্যবাদ স্যার। বা আরেকটা অ্যাড করা যায় এটার সাথে, ইকো ফ্রেন্ডলি অর্গানাইজেশন গুলোর যে এইম বা তাদের যে ফিলসফি, সেই ফিলসফির সাথে পাবলিক হেলথের ফিলসফির তেমন কোনো পার্থক্য নেই, কারণ দুটোর কাজই হলো সোসাইটি বা হিউম্যানকে ভালো রাখা। তো এটা একটা ফিলসফি ভালো কোরিলেশন করে। ধন্যবাদ স্যার। স্যার, পরের প্রশ্নটি মিস আপনার কাছে করতে চাইবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাবলিক হেলথ সেক্টর অ্যান্ড মেডিসিন সেক্টর? যেহেতু খুবই রিলেটেড দুটো জিনিস, এর মধ্যে কি কোনো বেসিক ডিফারেন্স আছে? অবশ্যই ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এখানে মেডিসিন সেক্টর যেটা শুধু ইট ডিলস উইথ পেশেন্ট, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল পেশেন্ট নিয়ে আপনি ডিল করছেন। কিন্তু পাবলিক হেলথ সেক্টর যেটা, এটা কিন্তু আপনি মাস পপুলেশন নিয়ে ডিল করছেন। এবং যেটা ক্লিনিক্যাল সেক্টর, এটাও শুধু আপনার কি বলবো, রোগটাকে সারাবে সেটুকুতেই। কিন্তু পাবলিক হেলথ হচ্ছে রোগ হতে দিবে না। হ্যাঁ, পাবলিক হেলথ সেক্টর একসময় এত মানুষ এটার ইম্পর্টেন্স বুঝতো না, আমি আগেও বলেছি। কিন্তু এখন বোঝা যাচ্ছে, যেহেতু আপনারা কেউ অসুস্থ হলে বোঝা যায় যে আমাদের কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশের অনেক বেশি। কেউ অসুস্থ হলে আমরা সামান্য একটা ডায়ালাইসিস যদি ধরেন, যদি কিডনি পেশেন্ট ধরেন ডায়াবেটিস কন্ট্রোলে থাকলো না, তার কিডনি ড্যামেজ হলো, তার ডায়ালাইসিস করতে হচ্ছে। ডায়ালাইসিস হচ্ছে সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস করতে হয় আইডিয়ালি। একদম খুব মিনিমাম কোনো জায়গায় ডায়ালাইসিস করলেও 3,000 টাকা করে লাগে, 2700 থেকে 3,000। তাহলে সপ্তাহে লাগবে 9,000, মাসে লাগবে 36,000। এটা হচ্ছে জাস্ট একটা বেসিক। এখন আমি পাবলিক হেলথ থেকে কিভাবে হেল্প করতে পারি? যদি আমি পাবলিক এই জিনিসটা সবার মাঝে পৌঁছে দেই যে আপনার ওভারওয়েট বা সিডেন্টারি লাইফস্টাইল, এগুলো আপনাকে টাইপ 2 ডায়াবেটিসের দিকে নিয়ে যাবে। এবং ডায়াবেটিস যদি হয়ে যায়, তাহলে আপনি কিভাবে সেটা ভালো থাকবেন। দিস আর পাবলিক হেলথ। হ্যাঁ, সুতরাং পাবলিক হেলথ দিয়ে কিন্তু আমি ডিজিজটাকে প্রিভেন্ট করে ফেলছি, কিংবা আমাদের ফার্দার কমপ্লিকেশন গুলাকে আমরা প্রিভেন্ট করতে পারছি। তো আমি মনে করি যে পাবলিক হেলথ অবশ্যই দুই জিনিস, কিন্তু আবার একটু আগে যেটা বলছিলাম যে এখন ক্লিনিশিয়ানরাও কিন্তু সবাই পাবলিক হেলথের এমপিএইচ করতে আসে। আমাদের নর্থ সাউথে আমরা দেখি যে ভর্তি পরীক্ষায় অলমোস্ট 85% কিন্তু মেডিকেল থেকে আসছে। এবং ইএমপিএইচ আমি দেখি ইভেন আমার গত সেমিস্টারেও আমার একটা ব্যাচে সরারদি মেডিকেলের গাইনির ফুল প্রফেসর ছিল, উনি অ্যাসোসিয়েট প্রফেসর ছিল। ওনারাও কিন্তু এমপিএইচ করছে পাবলিক হেলথের। কারণ একটা টাইমে গিয়ে ওনাদেরও কিন্তু রিসার্চে যেতে হয়। যখন রিসার্চ করতে হবে, তখন কিন্তু আপনার এই পাবলিক হেলথ এমপিএইচ ডিগ্রিটা খুব দরকার। এবং তখন তারাও বুঝে যে পুরোপুরি ক্লিনিক্যাল রিসার্চ অনেক সময় একটু কষ্টকর হয়ে যায়। তখন কিন্তু পাবলিক হেলথের পুরা কমিউনিটি নিয়ে যদি একটা রিসার্চ করেন, সেটা অনেক বেশি ইজি হয়। এবং পাবলিক হেলথ আর কি খুবই দরকার, বোথ ক্লিনিশিয়ানদের জন্য এবং নন ক্লিনিশিয়ানদের জন্য। মানে ক্লিনিশিয়ানদের জন্য এখন এটা একটা ম্যান্ডেটরি হয়ে গেছে। এখন আমি যেটা বলছিলাম যে সব ক্লিনিশিয়ানদের মধ্যে সব সেক্টরে কিন্তু এখন পাবলিক হেলথে কাজ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আজিয়া, আছেন আমাদের? তাজিয়া বোধহয় কে লাইন হয়ে গেছে। নো মিস, থ্যাংক ইউ, সরি, আমি এখানে বোঝা ছিল না। স্যার, এরপর প্রশ্নটি আপনার কাছে যে টেস্টের মাত্রা দিনে দিনে কমে যাচ্ছে আমাদের কোভিডের, এটি কি আমাদের উদাসীনতা নাকি আমাদের স্বাস্থ্য খাতের লিমিটেশন? আমার কাছে মনে হয় এটা উদাসীনতাও না, স্বাস্থ্য খাতের লিমিটেশন না, এটা একটা পলিসিগত সিদ্ধান্ত যে আমরা আসলে টেস্ট কেন করব, টেস্ট করে কি আসলে কোনো লাভ হচ্ছে এই জিনিসটা। তো এখন এটা জাস্ট একটা নীতিগত সিদ্ধান্ত বা পলিসিগত সিদ্ধান্ত, স্বাস্থ্য মন্ত্রণালয় বা হেলথ মিনিস্ট্রি, এটা তারাই ভালো। ধন্যবাদ স্যার। এরপরে আপনার কাছে জানতে চাইবো যে
বর্তমানে ওষুধের বাজারে বিভিন্ন ওষুধের দাম বহুলাংশে বেশি নেওয়া হয় এবং বিভিন্ন অপ্রয়োজনীয় ওষুধে বাজার ভরপুর। এটা নিয়ে সরকার বা দায়িত্বরত কর্তাদের করণীয় কি হতে পারে? প্রশ্নটি হাসিবুল শান্ত করেছেন। আমার কাছে জিজ্ঞেস করছেন? মিস আপনার কাছে, মিসের কাছে জিজ্ঞেস করে। ও আচ্ছা, আমার কাছে। আচ্ছা, ওষুধের দাম এটা নিয়ে কিন্তু সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, অনেক ভ্রাম্যমাণ আদালত গিয়ে চেক করছে, কিন্তু এটা আসলে কতটুকু কমানো যাবে, খুব সবগুলো বড় বড় জায়গায় কিন্তু এত বেশি চেঞ্জ হয়নি। আর বিশেষ করে বিদেশি ওষুধের ক্ষেত্রে দাম বেড়েছে, এটা যেটা লজিক্যাল এক্সপ্লেনেশন তারা দিচ্ছে যে তারা আনতে পারছে না যদি বিদেশি কোনো ব্র্যান্ডের ওষুধ আপনারা ইউজ করেন। আর দেশি ব্র্যান্ড কিন্তু সাধারণত এখন এটা যদি অসাধু কোনো ব্যবসায়ী চেয়ে থাকে সেটা তো কিছু করার না, কিন্তু করছে যে ওষুধের দাম কি বেশি রাখা হচ্ছে কিনা। আর অপ্রয়োজনীয় ওষুধ আসলে এটা একটুখানি এভাবে ব্রডলি বলা যাবে না, কারণ কোন ওষুধটা অপ্রয়োজনীয় এটা আসলে আমরা তো এভাবে বলতে পারবো না। নিশ্চয়ই সেটা ডিমান্ড আছে দেখেই সাপ্লাইটা আছে। হ্যাঁ, এখন অনেক সময় অনেক ডাক্তার হয়তো একটু বেশি ভিটামিন লিখে দেয়, সেটা বলতে পারেন যে সেটা, কিন্তু অপ্রয়োজনীয় ওষুধে বাজার ভরপুর এটা আসলে আমি বলতে পারবো না এটা নিয়ে। তবে সরকার থেকে খুবই এটা দেখা হচ্ছে যে ওষুধের দাম যেন বেশি না রাখা হয়। এখন এত বেশি আমাদের গলিতে গলিতে ওষুধের দোকান যে সব সময় আসলে এটা মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। আমরা প্রতিটা মানুষ যদি সচেতন হই তাহলে আমার মনে হয় এই জিনিসটা আর হবে না আর কি। আসলে মিস আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদেরকে ঠিক করে রাখতে হবে, নিজেদেরকে বুঝতে হবে আসলে। স্যার, এবার আপনার কাছে একটি প্রশ্ন করতে চাইবো। আয়েশা স্বর্ণা প্রশ্নটি করেছে, আমি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়ছি, পাবলিক হেলথ সেক্টরটা কি ফুড অ্যান্ড নিউট্রিশন সেক্টরের কাছাকাছি? এখানে এটা নিয়ে আসলে কি কাছের এর মধ্যে কিছু আছে? কাছাকাছি বলতে কি বুঝিয়েছেন সেটা আমার কাছে বোধগম্য না, কিন্তু আপনি যদি বলেন যে পাবলিক হেলথের সাথে ফুড এন্ড নিউট্রিশনের কি সম্পর্ক, এটা ভীষণভাবে সম্পর্কিত। কারণ ফুড এন্ড নিউট্রিশন এটা তো আমাদের হিউম্যান বডির জ্বালানি। ইন্টারনেটটা কি চলে গেছে নাকি? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আমরা জানি যে আমাদের হিউম্যান বডির জন্য যদি বলি আমরা জ্বালানি, সেই জ্বালানিটাই হলো ফুড এন্ড নিউট্রিশন। ফুড এন্ড নিউট্রিশনের সাথে অবশ্যই করেছে ক্ষেত্রের সাথে তথ্যগতভাবে কিছুদিন আগেও আমাদের দেশের একটা বড় সমস্যা ছিল অপুষ্টিজনিত সমস্যা, এবং বিশ্বের লোয়ার মিডল ইনকাম কান্ট্রিগুলোতে এখন এই অপুষ্টিজনিত সমস্যা অনেক বেশি। সেই সাথে রয়েছে যে আমরা যে ধরনের ফুড ইনটেক আমরা নেই বা করি প্রতিদিন, এবং সেটারও স্বাস্থ্যের উপরে একটা ভীষণ প্রভাব পড়ে। তো সেদিক থেকে পাবলিক হেলথ বা ফুড এন্ড নিউট্রিশনের বলবো যে ডিপেন্ডেন্সি রয়েছে এটা সাথে, এবং ফুড এন্ড নিউট্রিশনের কেউ এই বিষয়ে খুব ভালো কাজ করতে পারে। সেটা হতে পারে কোনো নিউট্রিশন প্রজেক্টে, যেটা হেলথ ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সেটা ব্যবহৃত হতে পারে। এছাড়াও যেটা মানুষ যে ধরনের খাদ্য নেয় বা খাদ্যাভ্যাস, যেমন একটা বিশাল ধরনের ট্রানজিশন হয়েছে বাংলাদেশের রিসেন্টলি, আপনাদের ব্যাংক এগুলার যে এক্সপানশন হওয়ার কারণে যেটা হয়েছে আমাদের এখানে নিউট্রিশন ফুডের বদলে টেস্টি ফুড বা জাঙ্ক ফুডের চাহিদাটা বেড়ে গেছে। নতুন একটা ক্লাস তৈরি হয়েছে বাংলাদেশে, যেখানে উন্নত দেশগুলোতে আপনি পিৎজা, বার্গার এই টাইপের খাবারগুলো খায় মূলত যারা ওয়ার্কিং ক্লাস পিপল, তারা। আমাদের দেশে এগুলো হলো একটা স্ট্যাটাস ফুড হয়ে গেছে। এই যে ট্রানজিশন, এই ট্রানজিশনের কারণে আপনারা দেখবেন রিসেন্টলি বাংলাদেশের মোটিও যাওয়া বা অবিসিটি বা ওভারওয়েটের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। সেই সাথে ফুডের মাধ্যমে, যদি আমরা রিসেন্টলি আমার এনভায়রনমেন্টাল হেলথ হয়তো অনেকে ঠিক যে আমাদের ফুডের একটা ইনগ্রেডিয়েন্ট যদি বলি টারমারিক, আমরা প্রতিদিন আমাদের ব্যবহার করি রান্নার জন্য। এই টারমারিকের সাথে বিভিন্ন ধরনের হেভি মেটাল আপনার লেড, এগুলোর যে গুলো হয়, এবং শুধু এই লেডের কথা বলছি না, আর অনেক ধরনের মেটালস গুলো বা কেমিক্যাল গুলো আমরা প্রতিনিয়ত এক্সপোজ হয়ে আমাদের নিউট্রিশন, যেটা হেলথের ক্ষেত্রে লং টার্ম এফেক্ট রয়েছে, শর্ট টার্ম। এই সব দিক থেকে আপনাদের নিউট্রিশনে একজন স্টুডেন্ট হয়ে আপনি ক্ষেত্রে কাজ করতে পারবেন। আপনি ক্ষেত্রে নিউট্রিশন বলে একটা স্পেসিফিক ডিসিপ্লিনই রয়েছে বা আপনি মেজারও করতে পারবেন। ধন্যবাদ স্যার।
মিস, এবার আপনার কাছে বেসিক্যালি এটা জানতে চাইবো যে একজন ফার্মাসি গ্র্যাজুয়েট যদি পরবর্তীতে পাবলিক হেলথ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, তাহলে তার মিনিমাম কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন? আর মিস, এর সাথে আমি আরেকটু যোগ করে দিতে চাই, এর সাথে কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা রিসার্চের প্রয়োজনীয়তা ঠিক কতটুকু? আচ্ছা, ফার্মেসি গ্রাজুয়েট যদি মানে মাস্টার্স করতে চায়, তাহলে তার আমাদের মানে যে ইনস্টিটিউশন যতটুকু সিজিপিএ চায় অতটুকু থাকলেই হলো, আর ভর্তি পরীক্ষা থাকে আমাদের, সেটা মিট করলেই হবে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন পিএইচডি করতে গেলে আপনার অনেক জায়গাতেই আপনার একটু পাবলিকেশনস চাই, সেটা থাকতে পারে। তবে ফার্মেসি থেকে এখন অনেকেই, আমাদের এই ব্যাচেও কিন্তু অনেকেই ফার্মেসি থেকে এমপিএইচ করতে আসছে, এবং ফার্মেসি থেকেও অনেক স্কোপ আছে পাবলিক হেলথে। আর উচ্চশিক্ষার যেটা নর্মাল উচ্চশিক্ষা মানে মাস্টার্স এর পরে যদি বুঝান পিএইচডি লেভেলে, তাহলে আলাদা কোনো মানে কোনো ফার্মেসি থেকে আসছে দেখে তার কোনো আলাদা কিছু লাগবে না। সবার যেটা লাগে, ধরেন আপনি যদি নর্থ আমেরিকান ওই সাইডে ডিগ্রি করতে চান, পিএইচডি করতে চান, জিআরই লাগবে, আইএলটিএস লাগবে। অনেক ইনস্টিটিউশন চায়, পাবলিকেশনস চায়, আবার অনেকে চায় না পাবলিকেশনস। অনেক আমেরিকান ইউনিভার্সিটি পাবলিকেশনস চায় না। তো এটা মানে ফার্মেসি থেকে আসছে দেখে তার কিন্তু আলাদা কোনো সমস্যা হবে না। সবার যেটা ফেস করতে হবে সেটাই হবে। স্যার, এরপরে আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইবো, যে আমাদের যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল এনজিও গুলো আছে, যেমন WHO বা ইউনিসেফ, এইখানে হেলথ প্রফেশনালদের ডিমান্ড ঠিক কেমন? এখানে এখন এটা ডিপেন্ড করে ইন্টারন্যাশনাল বা আইএনজিও গুলোর বা ইউএন অর্গানাইজেশন গুলোর প্রজেক্ট গুলো যে রয়েছে, এদের তো বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা সহযোগিতা করে থাকে। সেক্ষেত্রে একটা বড় অংশ হলো হেলথে। তো সেই দিক থেকে প্রচুর সুযোগ রয়েছে। বিশেষ করে যদি বলি আমরা, WHO এবং ইউনিসেফ তারা খুব বেশি কাজ করে হেলথ। তো সেই দিক থেকে এখানে পাবলিক হেলথের গ্রাজুয়েটদের জন্য খুব সুযোগ রয়েছে। কেউ যদি ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি এমপিএইচ থাকে, আরো বেশি কন্ট্রিবিউট করতে পারে, এবং সেক্ষেত্রে তাদের চান্সেসটা অনেক বেশি। এবং যারা নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, তাদের চান্সেস হলো। সেক্ষেত্রে আপনি কি কি হিসাবে কাজ করতে পারেন? একটা হতে পারে যে আপনি রিসার্চার হিসাবে কাজ করতে পারেন। রিসার্চার হিসাবে কাজ করতে গেলে আপনার কি কি ধরনের কাজ করতে হতে পারে? আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারেন। আপনি ভালো রিপোর্ট রাইটার হলে সেক্ষেত্রে আপনি হেল্প করতে পারেন। ইভেন এখন যেহেতু আপনার এই ইউএন অর্গানাইজেশন গুলো তারা যে ধরনের ডেটা গুলো কালেক্ট করে বা রেকর্ডস গুলো তারা কালেক্ট করে, এগুলো কাইন্ড অফ একটু ইনস্ট্রুমেন্টাল বা হেলথ ইনফরমেটিক্স এর টুল গুলো দিয়ে তো কালেক্ট করে। সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। আপনি যদি দেখা গেল কেউ কম্পিউটার সায়েন্স থেকে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে কাজ করতে চায়, সেক্ষেত্রে তার কাজ করতে পারে। তো আবার একই সাথে কেউ যদি বলে যে না, আমি অ্যানালাইসিস, রিপোর্ট রাইটিং এগুলো বেশি ভালো না, ম্যানেজারিয়াল ক্ষেত্রে ভালো, তারা বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম গুলো রয়েছে, যেমন ওয়াশ প্রজেক্ট, সেখানে সে কাজ ম্যানেজার লেভেলে কাজ করতে পারে, প্রোগ্রাম ইমপ্লিমেন্ট হিসেবে করতে পারে। আগে যে বললো যে আপনার ফুড এন্ড নিউট্রিশন নিয়েও প্রচুর আন্ডার নিউট্রিশন চিলড্রেনদের নিয়ে প্রচুর কাজ করেছে অর্গানাইজেশন, সেক্ষেত্রে তারা কাজ করতে পারে। যারা ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড, ভ্যাকসিনেশন কভারেজ নিয়ে তারা করতে পারে। তো বিভিন্ন জায়গায় তারা কাজ করতে পারবে এবং প্রচুর সুযোগ রয়েছে। সমস্যা হলো আমাদের যেটা প্রচুর গ্রাজুয়েট রয়েছে বা গ্রাজুয়েটদের স্কিল খুবই নিম্নমানের। তাদেরকে তারা যখন বাজারে যায় বা যখন এই অর্গানাইজেশন গুলো নিতে, তারা ভালো গ্রাজুয়েট পায় না যারা বলতে পারে যে স্কিলড, কোয়ালিফাইড। কোয়ালিফিকেশন তো একটা সার্টিফিকেট সবারই আছে, কিন্তু এই সার্টিফিকেট শুধু থাকলে তো হবে না। আমাদের যেটা প্রবলেমটা হলো আমাদের কোনো স্কিল নেই, সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি। বাট যাদের স্কিল আছে দেখবেন যে তারা এই ব্যাকগ্রাউন্ড নিয়ে বা একটা পাবলিক হেলথের ডিগ্রি নিয়ে খুব ভালো ভালো কাজ করছে এই আইনজীবী। ধন্যবাদ স্যার। স্যার, এখানে আরেকটি প্রশ্ন এসেছে, যে পৃথিবীর অনেক দেশ করোনাকে অনেক ভালোভাবে কন্ট্রোল করছে। আমি এখানে তাজিয়া একটুখানি একটা কথা বলতে চাই, একটু জুয়েলের কথার সাথে। এই জুয়েল যেগুলো বলেছে, যে অপরচুনিটি গুলা, এছাড়াও ধরেন ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথে প্রচুর প্রজেক্ট হচ্ছে, তারপর রিপ্রোডাক্টিভ হেলথে অনেক প্রজেক্ট হচ্ছে, যেখানে ওদের রিকোয়ারমেন্টই থাকে একটা এমপিএইচ। ওখানে প্রজেক্টের ওখানে আপনি ডক্টর হিসেবেও কাজ করতে পারেন, প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। এখন যেমন হিউম্যানিটেরিয়ান ইয়েতে আমাদের রোহিঙ্গার ওখানে প্রচুর প্রজেক্ট আসছে, এবং অনেক, আমি যেটা মানুষকে অ্যালিউর করবো, অনেক ভালো স্যালারিতে ওরা নিচ্ছে।
কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্রথম ইয়েটাই থাকে যে একটা এমপিএইচ থাকতে হবে। তাহলে সুতরাং এমপিএইচটা এখন খুব ইম্পর্ট্যান্ট একটা ডিগ্রি বলে আমি মনে করি আর কি। আর কাজের অনেক অপরচুনিটি, নিউট্রিশনের অনেক প্রজেক্ট আছে, ম্যাটারনাল হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ, চাইল্ড হেলথ, সবখানেই অনেক স্কোপ আছে আর কি এটা নিয়ে কাজ করার। হ্যাঁ, ম্যাডামের সাথে ওইটা বলি, যদি কেউ ম্যাটারনাল হেলথ বা রিপ্রোডাক্টিভ হেলথে কাজ করতে চায় তাহলে ইউএনএফ যেতে পারে, কারণ ইউএনএফপি এটা এখন প্রচুর হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কাজ করে তারা, সেক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। ইউএনএফপি থেকে অনেক প্রজেক্ট আছে। বলেন যে আচ্ছা, আরেকটা যেটা হলো যে অনেকেই করোনা বা আমার মনে হয় আমাদের আজকের টপিকের বাইরেও প্রচুর প্রশ্ন আসছে, জানি না আপনারা এগুলো সবাই হচ্ছে বেসিক্যালি পাবলিক হেলথের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এখন করোনা নিয়ে অনেক বেশি কনসার্ন। আর পাবলিক হেলথ প্রফেশনাল কাউকে পেলে আমাদের খুবই একটা কমন জিনিস থাকে যে আচ্ছা করোনা সম্পর্কে কি করা উচিত, সবাই জিনিসটা নিয়ে কনসার্ন, মাথার মধ্যে স্যার সবসময় করোনা কিভাবে ঠিক হবে বা আমরা কিভাবে নিজেদেরকে সেভ করতে পারবো। যেমন স্যার একটু আগে একজনের প্রশ্ন দেখছিলাম স্যার এখানে, সে বলছিল যে তার মাস্ক পরলে নিঃশ্বাস নিতে প্রবলেম হয় স্যার, বাট স্যার মাস্ক না পরার তো এখানে আর কোনো ব্যতিক্রম নেই, আমাদের আর কোনো অপশন নেই, আমাদেরকে নিজের সুরক্ষার জন্য মাস্কগুলো পরতে হবে। স্যার অনেকে অনেক জিনিস অবশ্যই পড়তে হবে, জি মাস্ক পরতে হবে এবং মাস্কটা সঠিকভাবে পরতে হবে। যেমন অনেকে মাস্কটা নাকের নিচে পরে, তাই এটার কোনো মানেই হয় না নাকের নিচে মাস্ক পরা। ইভেন একটা সার্জিক্যাল মাস্ক যদি আপনি পরেন সেখানে একটা শক্ত জিনিস থাকে, সেটাকে চেপে নাকে শেপে করে দিতে হয় যেন আপনার উপর দিক থেকে বাতাসটা আসতে না পারে। তো এখন আমরা এগুলো কিছুই মানছি না, মুখের মধ্যে দিচ্ছি, নাকের নিচে মাস্ক পরছি। তো এগুলো আমাদের খুবই সতর্ক থাকতে হবে। মাস্ক পরা মানে সঠিকভাবে মাস্ক পরা, মুখের মধ্যে একটা কিছু লাগালেই সেটা মাস্ক হয় না। আর অনেকে যেমন আমাদের সার্জিক্যাল মাস্ক আছে, তারপর আমাদের K95 আছে, N95 মাস্ক আছে, কোনটা কতবার ইউজ করা যায়। হ্যাঁ, ধরেন N95 মাস্ক কিন্তু ম্যাক্সিমাম 5 বার ইউজ করা যায়। তো যারা এভরিডে অফিসে যান, যদি আপনারা N95 মাস্ক ইউজ করেন তাহলে এখন বলা হচ্ছে যে আপনারা 6টা মাস্ক কিনে রাখবেন। প্রথম একটা পরে ইউজ করবেন, সেটা ডেট দিয়ে আপনি রেখে দিবেন, আপনি সেটা আবার 6 দিন পরে বা 7 দিন পরে আবার পরবেন। সেকেন্ডটা আপনি সেকেন্ড দিন করবেন। তো এভাবে একটু রোটেট করে পড়তে হবে। এবং একটা N95 মাস্ক কোথাও লেখা আছে, কোথাও বলছে যে 5 দিন, কোথাও বলছে 7 দিন একটা N95 মাস্ক পরা যাবে। আর সার্জিক্যাল মাস্কের নিয়ম হচ্ছে এটা ইটস আ ডিসপোজেবল মাস্ক, এটা ফেলে দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই একটা মাস্ক কিনে 20 দিন ওই একটা মাস্ক নাকের মধ্যে দিয়ে রাখলে এটা কোনো কাজে আসবে না। হ্যাঁ, তারপর মাস্ক খোলারও ব্যাপার আছে। মাস্ক আপনার সামনের দিক থেকে টেনে খুলবেন না, মাস্কটা খুলতে হবে আপনার পিছন দিকে, কারণ সামনের দিকে তো আপনার যখন বাইরে গেছেন হয়তো ওখানে করোনা এসে ওখানে বসে সেটেল হয়ে আছে। মাস্কটা খুলতে হবে আপনার পিছনের যে কানের দিকে যে জিনিসটা থাকে সেটা দিয়ে মাস্কটা ফেলে দিতে হবে। তো সুতরাং মাস্ক তো পরতেই হবে এবং সেটা সঠিক নিয়মে পরতে হবে। কষ্ট হলেও পড়তে হবে, আনার উপায় নাই আর কি। জি মিস, ধন্যবাদ। মিস এখানে আগের যে আমরা টপিকটা নিয়ে কথা বলছিলাম যে WHO বা ইউনিসেফের পাবলিক হেলথের কাজ নিয়ে, তো এখানে মিস একজন প্রশ্ন করেছে যে হাউ ক্যান আ পাবলিক হেলথ স্টুডেন্ট গেট আ জব অ্যাট WHO অর ইউনিসেফ। এখানে ওদের ওয়েব পেজ থাকে, ওদের ওয়েব পেজে ওরা সব সময় ওদের ইয়েটা দেয়, যদি জব মানে দরকার হয় মানে রিক্রুটমেন্টের জন্য, ওদের ওয়েব পেজটা খুললেই আপনারা পাবেন। ওদের জবের জন্য ওদের ওয়েব পেজ আছে, ওখানে আপনারা দেখতে পারবেন। এবং এখন তো অনেক জব আছে, খুঁজলে দেখবেন অনেকই আছে। স্যার নরমালি যখন আমরা হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাই, এখানে হচ্ছে কিছু কিছু দেশ থাকে যেগুলোর সিলেকশন করার জন্য আমরা অনেক কিছু চিন্তা করি যে আমার আচ্ছা এই দেশটা ভালো হবে নাকি অন্য কোনো দেশ টার্গেট করা উচিত। সো স্যার আমরা যদি পাবলিক হেলথের জন্য পড়াশোনা করতে চাই হায়ার স্টাডিতে বাইরে যাওয়ার জন্য, তাহলে আমাদের টার্গেটের সময় কি কি জিনিস ক্রাইটেরিয়াগুলো মাথায় রাখা উচিত আর কোন দেশগুলোর জন্য ভালো হবে? থ্যাংক ইউ। আমার কাছে যেটা একটা দেশটা এটা পুরোটাই আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কোন দেশকে পছন্দ করবেন সেটা আলাদা বিষয়। মোটামুটি যেহেতু সবার জন্যই স্বাস্থ্য দরকার এবং সবাই স্বাস্থ্য নিয়ে কাজ করে এবং সব দেশেই এটা নিয়ে প্রচুর রিসার্চ হয়, ইউনিভার্সিটি গুলো প্রোগ্রাম অফার করে, সেক্ষেত্রে দেশটা আমি বলবো এটা অনেকটা ব্যক্তিগত বিষয়। দেশ ছাড়া যদি আপনি বলেন যে আপনার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, হতে পারে ডিসপাইট এনি পার্টিকুলার কান্ট্রি, তারা যদি কান্ট্রি স্পেসিফিক বলা যায়, যেহেতু কান্ট্রি চুজ করবেন সেটা আপনার উপরে। যদি আমি বলি আপনি ইউএস এর দিকে যান, ইউএস এর কোয়ান্টিটি কোয়ালিটি কাজ খুবই কম। আপনি সেখানে যদি পাবলিক হেলথ করতে যেতে চান, আপনার ন্যূনতম একটা ভাষার দক্ষতা, একটা আইএলটিএস দক্ষতা, পাশাপাশি আপনার অ্যাপটিটিউড টেস্টের গ্রাজুয়েট এক্সাম,
থিওরি স্কোর দরকার। এই দুটো জিনিস আর কিছু লাগে, রেকমেন্ডেশন লাগে দুটো বা তিনটা, দুটো হতে পারে আপনি যাদের কাছে পড়েছেন বা তারা আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে তারা, আরেকজন হতে পারে আপনি যদি কোনো কাজ করেন সেখান থেকে, অথবা তিনটা আপনি বিশ্ববিদ্যালয় থেকে নিতে পারেন। এটা হলো রেকমেন্ডেশন। এর সাথে আপনাকে একটা স্টেট পারপাস করতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস আপনাকে অ্যানালাইজ করতে হবে কেন আপনি যোগ্য, আপনি কোন কোন কোয়ালিটি, যে জিনিসগুলো আপনি আপনার সিভিতে মেনশন করেননি বা আপনার যে মার্কশিট গুলো রয়েছে, ট্রান্সক্রিপ্ট রয়েছে, সেগুলোর বাইরে কোন কোন জিনিসগুলো সবকিছুকে রেশনালাইজ করা, এস্টাবলিশ করা, আপনার পাবলিক প্রাইভেট টেকনোলজি বা যেটা আপনি করতে যাচ্ছেন সেখানে আপনার ইন্টারেস্টটা কেন, কিভাবে আসবে, এবং ফাইনালি আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে চান, এবং ওই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের কেন মনে করা উচিত যে আপনি একটা ভালো, আপনাকে নিলে তাদের কি হবে বা কেন আপনি যোগ্য, মূলত এই কথাটা বলে যে তারা কেন আপনাকে নিবে। এটা হলো আমেরিকার জন্য। যদি ইউকের জন্য নেন, ইউকে তো হলো খুবই ইজি অ্যাডমিশন পাওয়া, কারণ হলো ইউকে বিশ্ববিদ্যালয়গুলো আসলে আপনাকে ফান্ডিং দেয় না, আপনাকে নিশ্চয়তা দেয় না। তারা শুধু টিউশন ফি কিছুটা ওয়েভ দেয় কোনো কোনো বিষয়। বিশেষ ধরনের কিছু স্কলারশিপ রয়েছে, যেমন টেকনিক স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, যেগুলো বাংলাদেশ থেকে সিলেকশন হয়, প্রাইমারি সিলেকশন, তারপর একটা ফাইনালি ইউনিভার্সিটি থেকে হয়। আরেকটা হলো শেয়ার্ড কমনওয়েলথ স্কলারশিপ, যেটা ওই বিশ্ববিদ্যালয়গুলো। এই তিনটা হলো আপনার মূলত ইউকের জন্য। এর বাইরে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব কোনো প্রজেক্টে যদি আপনাকে নিতে পারে, বা আপনি যদি সেই প্রজেক্টে ওরা যদি আপনাকে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে নিয়ে পিএইচডি ডিগ্রির জন্য দেয়, পিএইচডি করতে, সেক্ষেত্রে ফান্ড হতে পারে। অনেক ক্ষেত্রে যদি আপনি এমপিএইচ করতে চান, খুব ভালো হলে ওরা আপনাকে দেখা গেল যে কিছুটা টিউশন ওয়েব করলে আপনাকে লিভিং এক্সপেন্সেস এবং ফুল টিউশন ওয়েব খুব কম বিশ্ববিদ্যালয়গুলোতে করা হয়। এগুলোর বাইরে যদি আপনি ইউরোপের অন্যান্য কান্ট্রি গুলোতে যান, আপনি সবচেয়ে বড় যে স্কলারশিপ ইউরোপের জন্য আছে সেটা হলো মেরি কুরি স্কলারশিপ। এই মেরি কুরি স্কলারশিপ হলো এরাসমাস প্লাসের একটা পিএইচডি প্রোগ্রাম। এখানে ফান্ড পেতে পারেন আপনি থেকে, এবং সত্যি বলতে খুব ভালো পে করে, অ্যারাউন্ড 3000 ইউরো আপনাকে পার মান্থলি দিবে এটার জন্য। সেটা খুব এগুলো বাদ দিয়ে কিন্তু খরচ, টিউশন ফি বাদ দিয়ে লিভিং এক্সপেন্সের জন্য দিবে। এছাড়া আরো কিছু ইউরোপিয়ান ইউনিয়নের কিছু পয়সা রয়েছে বা সেগুলো ইউরোপের জন্য যেটা আপনার দরকার, শুধুমাত্র একটা আইএলটিএস হলেই হবে, আপনার যদি সিজিপিএটা একটু ভালো হয় অত বেশি ম্যাটার করে না। এর পাশে আপনার যদি সবচেয়ে যেটা ম্যাটার করে, এটা কম্পিটিশন। এখন যদি আপনার এডুকেশন ওখানে কোনো প্রি কন্ডিশন না, কিন্তু দেখা গেল একজন স্টুডেন্ট অ্যাপ্লাই করতো, সেখানে যদি আপনার একটা ভালো পাবলিকেশন আর তাহলে আপনি তাদের থেকে সবার চেয়ে এগিয়ে থাকবেন, এবং এটা আনকন্ডিশনালি আপনার হয়ে যাবে। যেমন যদি আমার এক্সাম্পল, ইরাসমাস মুন্ডাসে আমার আসলে কখনোই যাওয়া হতো। আমার একই সাথে যখন কানাডাতে হলো, আর ইরাসমাস মুন্ডাসেও তিনটাতে। তো এইগুলাতে তিনটাতে কিভাবে হয়েছে, এর মধ্যে দুটোতে হয়েছে, দুটোতে কিভাবে হলো এবং দুটোই পাবলিক। কারণটা ছিল যে আমার দেখা গেল এর মধ্যে আমার তিনটা পাবলিকেশন ছিল। এর ক্ষেত্রে আমি ওয়ান অফ দা লাইক কাইন্ড অফ ছিলাম, জিপি খুব ভালো ছিল, আর এক্সট্রা কারিকুলার হেলথ রিলেটেড কাজ ছিল, এগুলো সব রেলেভেন্ট ছিল। আপনার এটা প্যাকেজ প্রয়োজন হবে যে আপনার সিজিপিটা মোটামুটি ভালো হলে, আমার যে শুধু সিজিপি দিয়ে আপনাকে কাউন্ট করবে, আপনার আইএলটিএস স্কোরটা মোটামুটি জাস্ট রিজনেবল, যেটা এন্ট্রি পয়েন্টের জন্য দরকার সেটা হলেই হলো। এর পাশাপাশি যদি আপনার রিসার্চ স্কিলটা থাকে, এই রিসার্চ স্কিল যে আপনার আছে এটার প্রমাণ, এটার প্রমাণ হলে হয়তো আপনি একটা ছোট ছোট পাবলিকেশনস রয়েছে, অথবা কারোর সাথে আপনি রিলেশনশিপ করেছেন, আপনার নামটা রয়েছে, অথবা কিছু টেকনিক্যাল স্কিলস রয়েছে, যেমন আপনি যদি কোনো ডেটা অ্যানালিসিস সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, যেটা এই রিসার্চ ক্ষেত্রে জরুরি, তাহলে সেই ক্ষেত্রে আপনার দেখা গেলো পিএইচডি এবং এই স্কলারশিপটা পাওয়া ইজি। সবাই তো আর স্কলারশিপ পাবেন, ইউরোপের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি, সবাই স্কলারশিপ পায়। তো এই ক্ষেত্রে যদি আপনি এগুলো দিয়ে নিজেকে প্রিপেয়ার করতে পারেন, একটা কমপ্লিট পিকচার যদি আপনার থাকে, আপনার সিজিপি রয়েছে, ভালো আপনার স্কিল রয়েছে, যদি একটা পাবলিকেশন, প্রোগ্রামিং বা টেকনিক্যাল স্কিলস গুলো থাকে, সব মিলিয়ে আপনি একটা পারফেক্ট ক্যান্ডিডেট। হলো 99%, ওই লাইভ বইয়ের মতো 99.9% চান্স দূর করবে এরকম টাইপের ধরেন চান্স। এবং এখন যদি আমি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে পিএইচডি তে অ্যাডমিশন পাওয়াটা বেশ, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও অনেক সুযোগ রয়েছে, খুব বেশি ভালো।
ইউরোপের চেয়ে। কিন্তু অস্ট্রেলিয়ার জন্য যেটা দরকার তার নাম্বার অফ পাবলিকেশন পিএইচডি স্টুডেন্ট। এই জন্য দেখবেন অস্ট্রেলিয়াতে যদি আইসিডি থেকে কাজ করে বা বড় রিসার্চ কোনো জায়গায় কাজ করে তারা খুব বেশি চান্স। আরেকটা আছে অস্ট্রেলিয়ার জন্য অসেট নামে স্কলারশিপ রয়েছে, এটা মূলত গভর্নমেন্ট বা এরকম অর্গানাইজেশনে যারা কাজ করে বেশি, জার্নালিস্ট স্টুডেন্টদের জন্য চান্স বেশি না। আর জার্নালিস্ট স্টুডেন্টরা তারা যদি তাদের যদি প্রোফাইলটা ভালো থাকে, পার্টিকুলারলি যদি পাবলিকেশনস এর নাম্বার বেশি থাকে তাহলে লাইক ওয়ে হাই। আমি একটা বলে আমার একটা জাস্ট খালি রাজশাহী ইউনিভার্সিটি থেকে কোনো মতে পাস করেছিল, মাস্টার্স পাস করে সঙ্গে সঙ্গে সে 3-4টা ইউনিভার্সিটি ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেয়ে গেছে। তার একটাই কারণ ছিল যে মাস্টার্সের মধ্যেই 5টা থেকে 6টা ইন্টারন্যাশনাল মানে তার পাবলিক। তো এই জন্য সে অস্ট্রেলিয়াতে যেখানে অ্যাপ্লাই করেছে। এবং অস্ট্রেলিয়াতে আরেকটা সুবিধা হলো পিএইচডি করতে বছর লাগে, বছরে পেয়েছি। ইউরোপের ক্ষেত্রেই তাই, কিন্তু আমেরিকা, কানাডা বা ইউএস এর ক্ষেত্রে একটু সময় লাগে বেশি। কানাডার ক্ষেত্রে যেন ওখানে জিআরই লাগে না, কিছু কিছু ইউনিভার্সিটিতে জিআরই লাগে, সেটা যদি আপনার ব্রিটিশ কলাম্বিয়া হয় আপনার একদিন হয় আপনার কোথায় সেক্ষেত্রে জিআরইটা অনেক সময় চান। ইউনিভার্সিটিগুলোতে জিআরই লাগে না, প্রিপারেশন অলমোস্ট থেকে থাকে। কমপ্লিটলি আপনাকে একটা প্যাকেজ হইতে হবে যে আপনাকে যদি কেউ নেয় আপনি হলেন উপকারী, আপনি মানে আপনাকে দিয়ে কাজ হবে, আমাকে আপনাকে নিয়ে পয়সা দিয়ে কি লাভ। ইউরোপে আপনাকে অ্যাডমিশন দিতে পারে বাট পয়সা নাও দিতে পারে, বাট কানাডা, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে পয়সা পাওয়ার স্কলারশিপ পাওয়ার। ধন্যবাদ স্যার। মিস, এরপর আপনার কাছে জানতে চাইবো যে এই প্রশ্নটিরই কথা দিয়ে আসছে যে হোয়াট আর দ্য স্কোপস ফর অ্যান ইন্ডিভিজুয়াল ইন বাংলাদেশ আফটার গ্র্যাজুয়েশন ফ্রম পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। আর মিস এর সাথে আমি আরেকটু যোগ করে দিই যে বাইরে তো অনেক স্কলারশিপের অপরচুনিটিস থাকে, বাট অনেকে হতে পারে যেতে পারে না, সুযোগ পায় না। তাদের জন্য বাংলাদেশের অবস্থাটা ঠিক কেমন, আর এই দুটোর মধ্যে পড়াশোনা বা কোয়ালিটি যেটা আছে এটার ডিফারেন্সটা কেমন? আচ্ছা, শেষ কোশ্চেনটা শুনতে পারিনি তাজিয়া, কি জানি শেষ কোশ্চেনটা কি বললেন? বাংলাদেশ আর হচ্ছে বাইরের যে বিভিন্ন উন্নত দেশগুলো আছে যেগুলো স্যার এতক্ষণ ধরে মেনশন করলেন যে হায়ার স্টাডির জন্য যে যায় পাবলিক হেলথের জন্য, এই দুটোর কোয়ালিটি বা পড়াশোনার যে লেভেল এটা ডিফারেন্সটা। এটা তো আপনারা এগুলো তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর ব্যাপার। আপনি যে কোনো ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনুযায়ী সেটা পৃথিবীর যেই জায়গাতেই হোক, তো আমরা তো জানি যে নর্থ আমেরিকান ডিগ্রি ডেফিনেটলি একটু বেশি ওয়েট আছে সেটার। হ্যাঁ, আর বাংলাদেশে যদি ধরেন পিএইচডি করতেন বাইরে যেতে না পারে, আমি যতটুকু জানি ঢাকা ইউনিভার্সিটিতে পাবলিক হেলথে পিএইচডি আছে, অনেকগুলো সাবজেক্টে পিএইচডি করা যায় ঢাকা ইউনিভার্সিটিতে। আর আশেপাশের দেশ অনেকখানে হেলথ ইকোনমিক্সে আছে, পাবলিক হেলথ নেই সরাসরি পাবলিক হেলথ না, কিন্তু ধরেন হেলথ ইকোনমিক্স ওরকম আরো একটা কি জানি টপিকে আছে, পপুলেশন সায়েন্সেস আছে, সেখানে করতে পারি। হ্যাঁ, আছে, দুই একটা টপিকে আছে যে ওখানে ঢাকা ইউনিভার্সিটিতে করা যায়। আর যদি নর্থ আমেরিকান ইউনিভার্সিটি না পায় তাহলে ধরেন আমাদের এশিয়ার মধ্যেও ধরেন থাইল্যান্ডে আছে, মালয়েশিয়াতে আছে, বেশ কিছু ভালো ইউনিভার্সিটি আছে, সেখানে আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুব একটা বেশি ওখানে জিআরই লাগে না, ওখানে জাস্ট পাবলিকেশনস আর আপনার আইএলটিএস হলেই হয়। আর বাংলাদেশের স্কোপ, বাংলাদেশের পাবলিক হেলথে আমি একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, অনেক স্কোপ আছে, অনেকগুলা প্রজেক্ট আছে। আর বাংলাদেশ এখন যেহেতু রোহিঙ্গা আসাতে অনেক বেশি ফান্ডেড, বিভিন্ন অনেক প্রজেক্ট চলছে, তো আমি মনে করি বাংলাদেশে এখন পাবলিক হেলথে অনেক স্কোপ। কিন্তু ওই যেটা জুয়েল বলছিল, আমি আবার বলছি, আপনি যদি কম্পিটেবল না হন, আপনি 10টা ডিগ্রি নিয়ে বসে থাকলেও আপনি অনেক সময় চাকরি পাবেন না। কিন্তু আপনি যদি কম্পিটেবল হন, স্মার্ট হন, কাজ দেখাতে পারেন, হ্যাঁ, তাহলে ইউল গেট দ্য জব। আর যদি হসপিটাল ওরিয়েন্টেড বলি, যদি মেডিকেল থেকে, শুধু অনেক ডাক্তার আছে এখন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে কাজ করতে চায়, হয়তো ক্লিনিক্যালে কাজ করতে চাচ্ছে না, তাদের ক্ষেত্রে এখন ধরেন পাবলিক হেলথের একটা ডিগ্রি খুব ইম্পর্টেন্ট। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, হসপিটাল ম্যানেজমেন্টে বলেন, এখন কিন্তু এই পাবলিক হেলথের ডিগ্রিটার খুব ভ্যালু আছে আর কি। সেক্ষেত্রে ধরেন অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আপনি এফসিপিএস করেও আপনার কোনো মানে দরকার নাই, এফসিপিএস ওদের কোনো দরকার নাই, কিন্তু যদি আপনি একটা এমপিএইচ করে যান, আপনি কিন্তু ইউল গেট আ জব উইথ আ গুড স্যালারি। এখন অনেকেই হয়তো, সব ডাক্তাররাই হয়তো ক্লিনিক্যালে যেতে চায় না, হ্যাঁ,
সুতরাং তাদের জন্য অনেক বড় স্কোপ আছে আমি মনে করি পাবলিক হেলথে। পাবলিক হেলথ অ্যাকচুয়ালি এখন এত বেশি স্কোপ যে মানে আগে এত যত না স্কোপ ছিল এখন তার চেয়ে আমি মনে করি 10 টাইমস বেশি স্কোপ পাবলিক হেলথ। আর যেহেতু এখানে ভ্যারাইটি অফ ডিসিপ্লিন থেকে সবাই আসে, কাজ করার একটা সুযোগ থাকে, এটা আমার মনে হয় এটা কাজে লাগানো উচিত সবার। এবং যেটা রিসার্চ, যে কোনো একটা একাডেমিশিয়ান হিসেবে বলেন, একটা যে কোনো আমরা যারা পড়ালেখার মধ্যে আছে আমাদের সবারই, জুয়েল তো জানেই যে রিসার্চ সবার একটা মানে ড্রিম সবার। সুতরাং রিসার্চের স্কোপ সবচেয়ে বেশি আমি মনে করি পাবলিক হেলথে, যেটা সত্যি কথা ক্লিনিক্যালে ডাক্তারদের মধ্যে এতটা নেই, যেটা পাবলিক হেলথে আছে রিসার্চ, যেটা আপনার সারা জীবন থেকে যাচ্ছে। মিস, তাহলে আপনার এই কথার সাথে না আরেকটি প্রশ্ন এখানে একজন করে ফেলেছে, রাফাত হাসান। সে which profession is better, public health researcher or public health service holder? এটা তো যার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, এখন পাবলিক হেলথ সার্ভিস হোল্ডার হিসেবে আপনি ভালো করতে পারেন, অনেক বড় বড় প্রজেক্টে কাজ করতে পারেন, প্রজেক্ট ম্যানেজার হতে পারেন, অনেক, ওটা একটা আলাদা ব্যাপার আছে। আবার যারা রিসার্চ পছন্দ করেন, যারা ধরেন একটু একাডেমিক কাজ সাইডে থাকতে চায়, তাদের জন্য রিসার্চ একটা অ্যালিউরিং জিনিস, এটা তো স্বাভাবিক। কিন্তু সার্ভিস হোল্ডাররা ওরাও অনেক বড় বড় পোস্টে কাজ করছে, সবার যে রিসার্চ করতে হবে এমন কোনো কথা নেই, এটা যার পার্সোনাল ব্যাপার। ধন্যবাদ ম্যাম। তবে রাফাতের সাথে, ম্যাডামের সাথে যদি আমি একটু অ্যাড করি রাফাতের কোশ্চেনটা, যে রিসার্চারের ক্ষেত্রে যেটা হলো যে একটু অপরচুনিটিটা অনেক সময় দেখা গেল অনেক বেশি পজিশন থাকে, কারণ এখন যেহেতু আমরা জানি আমরা প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডেটা প্রডিউস করছি, এই ডেটাগুলো যখন এটা হেলথ রিলেটেড হয়, এই ডেটাগুলো প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের প্রচুর সংখ্যক কিছু মানুষ দরকার। সেক্ষেত্রে একজন রিসার্চার অনেক বেশি চান্সেস থাকে। আর ধরেন একটা প্রোগ্রাম থাকলো পাবলিক হেলথের, সে একটা প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার একজনই হবে, কিন্তু রিসার্চার যখন বলছি আমরা, সে আরো অন্যান্য অনেক জায়গাগুলোতে কন্ট্রিবিউট করতে পারবে, শুধু ডেটা অ্যানালাইসিস না, রিপোর্ট রাইটিং এ সে কন্ট্রিবিউট করতে পারে। সেটার জন্য জুয়েলের মতো স্মার্ট হতে হবে। সবাই চাইলেই কিন্তু রিসার্চার হতে পারে না, এটাও একটা মেনে নিতে হবে। রিসার্চার হওয়ার জন্য কিন্তু অনেক স্মার্ট হতে হবে, কম্পিটেবল হতে হবে, ওটা একটা আপনার ডিজাইনে কন্ট্রিবিউট করতে পারে, অবশ্যই অনেকগুলো স্কোপ থাকে। তো সেই ক্ষেত্রে ক্লিনিশিয়ানদের জন্য রিসার্চের আমি মনে করি যে সত্যি মানে খুব ভালো অপরচুনিটি আছে, কিন্তু প্রবলেমটা হলো এটা আমাদের দেশে ক্লিনিক্যাল ভালো কোনো ল্যাব নেই। এই জন্য আমাদের ডক্টররা এখান থেকে যেভাবে ট্রেনিং পায় বিভিন্ন মেডিকেল কলেজ থেকে, সেটা আপ টু পার ক্লিনিক্যাল রিসার্চের জন্য না, মেডিকেল রিসার্চের বা পাবলিক হেলথ রিসার্চের জন্য প্রিপেয়ার্ড হয় না। এই ক্ষেত্রে হলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে সীমাবদ্ধতা, এটাই এই জায়গায় হয়। কিন্তু ক্লিনিশিয়ান কেউ যদি ক্লিনিক্যাল রিসার্চ করতে চায়, আপনি ফিজিওলজিতে কাজ করতে পারেন, মেডিসিনে বড় বড় কাজ করে ইভেন নোবেল পেয়ে যেতে পারেন। তো এই চান্সেস আছে। সেই জিনিসগুলোর জন্য যেটা হয়, আমাদের দেশে ফিল্ডটা ওইভাবে হয়তো বা ক্লিনিক্যাল ফিল্ডটা ওইভাবে নেই, বাট পাবলিক হেলথের ফিল্ডটা স্টিল এখানে যেহেতু সবাই আমরা আসতে পারি, এই জায়গাটার সুযোগটা বেশি রয়েছে। বাট ক্লিনিক্যাল যদি আপনার ড্রিম থাকে, আপনি অনেক কাজ করতে পারেন। সেটার জন্য একটু বাইরে যেতে হবে, যেসব দেশগুলোতে ভালো উচ্চমানের ল্যাবরেটরি রয়েছে সেখানে যেতে হবে। এবং পরিশ্রমটা কিন্তু এই শুধু মেডিকেল কলেজগুলোর মতো, ওই মেডিকেল কলেজে আমি জানি খুব বেশি মেমোরাইজেশনের একটা টেন্ডেন্সি আছে বা ওইভাবে ট্রেন করা হয়, সেই জিনিসটা থাকলে হবে না। প্রচুর আপনার রিসার্চ টাইপের মেন্টালিটি থাকতে হবে, সেটা ক্লিনিক্যাল পার্সপেক্টিভ থেকে, তাহলে দেখা গেল আপনি বড় বড় সায়েন্টিস্ট হতে পারবেন এবং কন্ট্রিবিউট করতে পারবেন। রিসার্চের জন্য অ্যাকচুয়ালি প্যাশন থাকতে হবে। হ্যাঁ, সবাই চাইলে এটা মানে ম্যাথের মতো না যে 2+2=4 হলে আমি রিসার্চার হয়ে যাব, এটার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ প্যাশন। কিন্তু সার্ভিস হোল্ডার ধরেন আপনার প্যাশন না থাকলেও আপনি সার্ভিস হোল্ডার হতে পারবেন। রিসার্চের জন্য ইউ হ্যাভ টু হ্যাভ প্যাশন। রিসার্চটা হলো 24/7 এর জব, এক্স্যাক্টলি। ম্যানেজারিয়াল হলো 5টা থেকে 7টা জব। সো ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইউ প্রেফার। এক্স্যাক্টলি। এবং এটা একটা তপস্যার মতোই, প্রেয়ার টাইপের। আমার কাছে যদি আমাকে বলেন যে এটা হলো যে আপনার ধ্যান ধারণাটা, আপনার চিন্তা ভাবনা সবসময় রিসার্চ করলে সেই জায়গাতেই থাকতে হবে। যদি আপনি বলেন যে আপনার ব্যক্তিগত জীবন আছে রিসার্চারের পাশাপাশি, সেটা খুব বেশিটা আসলে হয় না। হয়তোবা মানে এর মধ্যে আপনি নিচে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেটা নিতে পারেন, বাট আপনি এক্সেল করতে হলে রিসার্চে আপনাকে সময়টা কিন্তু 24/7। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। এখানে আরেকটি প্রশ্ন এসেছে স্যার, যে ফান্ডের জন্য যে ইন্টারন্যাশনাল জার্নালে কি পাবলিকেশনগুলো হতে হবে? জয়িতা খান প্রশ্নটি করেছেন। আচ্ছা, জয়িতার প্রশ্নের উত্তরটা হলো যে এটা ডিপেন্ড করে। আপনি যে রিসার্চটা করেছেন, এই রিসার্চটা আপনি যখন অ্যাপ্লাই করবেন, এর মধ্যে আপনার ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে না দেশীয়? যদি আপনার ইন্টারন্যাশনাল না থাকে, তাহলে দেশীয়টা দিয়ে চালিয়ে দিতে হবে। অন্তত না থাকার চেয়ে যে নাই মামা থেকে কানা মামা ভালো,
এরকম হলো এটা। আপনার যদি দেশীয় আমাদের ভালো কিছু জার্নাল রয়েছে, দুই একটা, আইসিটি জার্নালটা মোটামুটি ভালো। তো এরকম যদি ইউনিভার্সিটি, তারপরে কিছু আরো কিছু জার্নাল রয়েছে আপনার পলিসি ইনিশিয়েটিভ টাইপের বা বাংলাদেশ স্টাডিজ টাইপের, এই জার্নাল গুলোতে যদি পাবলিশ করতে পারেন, তারপরে একটা মোটামুটি মানের হয়। বাংলাদেশের বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনের যে জার্নাল গুলো, সেগুলো দিয়ে আপনি চালাতে পারেন। যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে তো কথাই নেই। কিন্তু এখানে আমি বলে দিই, আমাদের যে আর্লি ক্যারিয়ার রিসার্চাররা বাংলাদেশে, তাদেরকে পাবলিকেশন করার আগে বারবার চিন্তা করতে হবে যে এই ইন্টারন্যাশনাল হোক যে ন্যাশনাল হোক, যে জার্নাল পাবলিশ করছি এটা কি অথেন্টিক জার্নাল কি। যেমন ধরেন, প্রচুর ছেলে মেয়ে আমি জানি যারা আর্লি ক্যারিয়ার, তারা প্রেডিটরি জার্নালে পাবলিশ করে। প্রেডিটরি জার্নাল হলে দেখা গেলো ইন্ডিয়া থেকে পাবলিশ হয়, $100 দিয়ে পাবলিশ করা যায়, বলে ইন্টারন্যাশনাল জার্নাল, লেখা স্কোপাস ইন্ডেক্স, ইম্প্যাক্ট ফ্যাক্টর, ব্লা ব্লা ব্লা, এখানে সেখানে ইন্ডেক্স, বাট এগুলো আসলে ভুয়া জার্নাল। মানে যদি খাঁটি বাংলায় বলে, ভুয়া জার্নালটা থেকে বা প্রেডিটরি বাংলা অনেকে বলে যে রাক্ষসের, এরা হলো যে আপনার এই রিসার্চটা একেবারেই খেয়ে ফেললো। এটা দিলে বরঞ্চ আপনি পাওয়ার চেয়ে পাওয়ার চান্সই বেশি, যে আপনি যেহেতু বুঝতেই পারেন না যে কোনটা ভালো কোনটা মন্দ এজ এ রিসার্চার হিসাবে, তার মানে হলো আপনি খুবই নভিস লেভেলে। সেক্ষেত্রে ওরকম পচা মানের ইন্টারন্যাশনাল পাবলিকেশনের চেয়ে দেশের আপনি যদি একটা বিশ্ববিদ্যালয়ের জার্নালে পাবলিশ করেন অথবা ভালো কোনো রিসার্চ ইনস্টিটিউটের জার্নালে পাবলিশ করেন, এগুলো অথেন্টিক, ঠিক আছে? তো এগুলো দিয়েও আপনি চালিয়ে দিতে পারেন বা ফান্ডের সহযোগিতা যদি না থাকে। আর ইন্টারন্যাশনাল থাকলে এটা খুবই ভালো। আমরা সময়ের একদম শেষের দিকে চলে এসেছি। আজকের শেষ প্রশ্নটি সবার সব থেকে কনসার্ন যে টপিকটা, করোনাতে আবার একটুখানি ফেরত যাচ্ছে মিস আপনার কাছে। যে নিউজে দেখলাম নিম্ন আয়ের মানুষ, বিশেষত বস্তিবাসীরা, করোনা টেস্টের হার কম এখানে, আবার তাদের মধ্যে সংক্রমণের হারও কম। এর সত্যতা কতটা? আর তাদের ধারণা এটি বড় লোকের রোগ, এটা নিয়ে ভয়ের কারণ আছে কিনা? আচ্ছা, এটা আমি আসলে নিউজে এখনো দেখিনি। এটা কি একটু কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল না? টেস্টের হার কম, সংক্রমণের হার, টেস্টের হার কম হলে সংক্রমণ হয়েছে কি হয়নি এটা কি করে বুঝলো? এটা আমি জানি না। আর ভাইরাস বড় লোক বা গরিব লোক দেখে অ্যাটাক করে, আমি তো জানি না। জুয়েল কি বলেন? বড় লোক গরিব লোক ব্যাপার আছে নাকি কোন? এটা কোনো ব্যাপার না। হয়তো অ্যাটাক সংক্রামিত হচ্ছে, কিন্তু করোনা ভাইরাস, এটা আমাদের জানতে হবে, করোনা অ্যাটাক হলেই যে একদম লাইফ থ্রেটনিং পজিশনে চলে যাবে তা না। অনেক সময় এটা নর্মাল ফ্লুর মতো হয়েও ভালো হয়ে যায়। হয়তো সেক্ষেত্রে ওদের নর্মাল ফ্লুর মতো হয়ে ভালো হয়ে যাচ্ছে, এই জন্য হয়তো বলছে যে সংক্রমণ হচ্ছে না। কিন্তু এই যে কথাটা বললো যে টেস্টের হার কম আবার সংক্রমণও কম, টেস্ট যদি না করি তাহলে তো সংক্রমণের হার কম, এই কথাটা বলার কোনো উপায়ই নাই আমাদের। এটা একটা কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল। আর বড় লোক গরিব লোক এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে যার যার ইমিউনিটির ব্যাপার। এবং বারবার বলছি, করোনা আনলেস এন্ড আদারওয়াইজ আপনার কোনো কোমরবিডিটি যদি মানে না থাকে, তাহলে খুব একটা ভয়ের কিছু নাই। করোনা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার না, মানে হয়ে গেলে, কারণ অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে হয়ে নর্মাল ফ্লু লাইক সিমটম হয়ে ভালো হয়ে যাচ্ছে। মেবি আপনার বিভিন্ন স্লামেও এরকম ফ্লু লাইক সিমটম হয়ে ভালো হয়ে যাচ্ছে, এজন্য ওরা বলছে করোনা হচ্ছে না। কিন্তু আমরা ওই রিস্কটা নিব না যে আমার কিছু হবে না, নেভার নো। কারণ সবসময় যে রেসপিরেটরি টা না, এখন কিন্তু ডিআইসিও হচ্ছে, যেটা ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন বলে, বা সহজ বাংলায় যেটা বলে রক্ত জমাট বেঁধে যায় নালিতে। এটা একটা খুবই ডেঞ্জারাস জিনিস, এটাও কিন্তু হচ্ছে। এই জন্য করোনাকে আসলে হেলাফেলা করে নেওয়া যাবে না। আর বড় লোক গরিব লোক, এটা আমার মনে হয় না ভাইরাস চিনতে পারে। ইমিউনিটি হতে পারে, কিন্তু ভাইরাস বড় লোক গরিব লোক চিনে না। এটা আপনারা সবাই সাবধানে থাকবেন করোনা থেকে। ধন্যবাদ মিস। আমরা আমাদের মাঝে অনেক প্রশ্ন চলে এসেছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর আজ দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তাজিয়া, আমি শেষ করার আগে আপনি কি এখন শেষ করবেন? আমি একটু কনক্লুডিং একটু 1 মিনিট বা 2 মিনিট শিওর বলছি। স্যার, শিওর স্যার, প্লিজ স্যার। এক্সেলেন্স, সময় শেষের দিকে, এই জন্য স্যার আমরা চাচ্ছিলাম শেষের দিকে আসতে। আচ্ছা, প্লিজ স্যার। আপনি কি বলবেন? আপনার তো শেষ করেন কি জানেন? স্যার প্লিজ স্যার, জি স্যার, আপনি কনক্লুড করে দেন স্যার, ইটস ফাইন। আচ্ছা আচ্ছা, দুই একটা প্রশ্ন আছে। প্রশ্নগুলো স্যার আমি যদি নরমালি বলি, আপনি যেহেতু আমাদের আজকের সেশনটার নাম ছিল যে নেক্সট জেনারেশন পাবলিক, এর মধ্যে আমরা অনেক কিছু নিয়ে আসছি। তো সেগুলোর এই টাইটেলটা নিয়ে আমার একটু বলা, বা টাইটেল থেকে বলা যে আপনারা যদি পাবলিক সেক্টর হিসেবে কাজ করেন, ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড হোক, নন ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড হোক, সবার জন্যই অলমোস্ট সুযোগ রয়েছে। আমরা আলোচনা করি এটা আপনার উপর করে আপনি কতটা দক্ষ ও আপনার কতটা করেছে সেটার উপর ভিত্তি করে আপনি আপনার পজিশনটা নিশ্চিত করুন।
আমার জন্য মানে আমার পক্ষ থেকে ছোট্ট যে পরামর্শটা, রিসার্চ সেটা যেটাই হন, আপনি পাবলিকের প্রোগ্রাম ইমপ্লিমেন্ট হন, রিসার্চার হন, রিসার্চার সেই জায়গায় আমি বলতে গিয়েছি এই কমিটি একটু বড়, আপনি যদি ভালো মানের রিসার্চ করতে তাহলে কিন্তু রিসার্চ করতে লাগে। বাইরের দেশে বা গ্লোবাল কনটেক্সটে আপনি যদি রিসার্চার হিসেবে জয়েন করতে চান কোথাও, পিএইচডি ছাড়া কিন্তু সেটা পজিশন নেই। পিএইচডির আগে শুধুমাত্র এমপিএইচডি আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত করতে পারেন গ্লোবাল কনটেক্সট। বাংলাদেশে একটু আরো উপরে যাওয়া যায়, এখানে পিএইচডিটা অত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আপনার স্কিল গুলো ডেভেলপ করার জন্য এই ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং খুব সহজে যে স্কিল গুলো আপনি তৈরি করতে পারেন, সেটা হলো আপনার প্রোগ্রামিং হতে পারে, ডেটা অ্যানালাইসিসের স্কিল হতে পারে। আপনি যদি এপিডেমিওলজিক্যাল নলেজ বা এই স্কিলটা বাড়াতে পারেন, এগুলো হলো কি খুব সহজে। আপনি আজকে ইউটিউবে গেলেন, কালকে থেকে প্ল্যান করলেন যে আমি এটা শিখবো, বাস আপনি নিজে নিজে এটা শিখতে পারবেন কোনো রকম প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়া। তো সেই ক্ষেত্রে এই স্কিল গুলো, সফট স্কিল বা টেকনিক্যাল স্কিল গুলো, প্রোগ্রামিং, ডেটা অ্যানালাইসিস এবং রিসার্চ স্কিল, এই স্কিল গুলো নিজেদেরকে ঝালাই করতে হবে। যারা এমপিএইচএ পড়বেন বা পড়তেছেন আমাদের পাবলিক হেলথ ডিপার্টমেন্টে, তারা এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, রিসার্চ মেথড, এই তিনটা কোর্সে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল। এর সাথে এটার অ্যাপ্লিকেশন রিলেটেড মনে হয় আরআই মনে হয় অ্যাপ্লাই করায়, আমরা স্যার আরআই অ্যাপ্লিকেশন করায়। আমি একটা পড়াই ডাটা এই পাবলিক কিভাবে আপনি ডেটা অ্যানালাইসিস করবেন সেটার উপরে, আরো হয়তো কয়েকটা প্রোগ্রাম রয়েছে এই রিলেটেড, হেলথ ইনফরমেটিক্স রয়েছে আমাদের কোর্স করেছে। তো এই স্কিল গুলো হলো আপনার সফট, মানে এটা আপনি বলতে পারবেন যে আমি এটা পারি। এবং বাংলাদেশের প্রবলেম হলো কি টেকনিক্যাল নলেজ জানা লোক সংখ্যা খুবই কম। তো এই চান্সটা হলো আপনি খুব সহজে এই স্কিল গুলো এখানে অ্যাকুমুলেট করে একটু কম্পিটিশন অনেক বেশি। এই জন্য স্কলারশিপ হোক, সব ক্ষেত্রে আপনার এই সফট স্কিল গুলো ইমপ্রুভ করতে হবে, অ্যানালাইটিক্যাল স্কিল গুলো ইমপ্রুভ করতে হবে, টেকনিক্যাল স্কিল গুলো ইমপ্রুভ করতে হবে। এগুলো যদি করতে পারেন, চাকরিতে যেমন সমস্যা হবে না। আপনি যদি পড়তে যেতে, অনেকে ইউনিভার্সিটি করার কথা বলছে, সেক্ষেত্রে আপনার তারা প্রায়োরিটি দিবে, দেখবে আপনার দেখিয়ে। শুধুমাত্র আপনার এই যে এনএসইউ ছেলেমেয়েরা খুব বেশি সিজিপিএর জন্য একেবারে ক্রেজি, আমার তো 4 লাগবে, 3.8 লাগবে, এরকম লুকে একটা একটা কম্পোনেন্ট, সিজিপিএ, এভরিথিং, একটা জাস্ট মিনিমাম একটা বাকি সবকিছু মিলে আপনার সিজিপিএ, আপনার স্কিল, আপনার ক্যাপাবিলিটি, আপনার টেকনিক্যাল স্কিল সব মিলিয়ে একটা আপনার নিজেদের স্কিল গুলো ডেভেলপ করেন, রিসার্চার হিসেবে নিজে এস্টাবলিশ করতে পারেন। যদি গ্লোবাল লেভেলে হতে চান তাহলে অবশ্যই রিসার্চ করতে হলে পিএইচডি লাগবে, আদারওয়াইজ। ধন্যবাদ, এটাই আমার কনক্লুডিং রিমার্ক। ধন্যবাদ স্যার। মিস, যদি আপনি কিছু বলতেন। আমি জুয়েল যেহেতু এটা কভার করে ফেলেছে, আমি বলবো করোনাতে একটু সবাই সাবধানে থাকবেন। পাবলিক হেলথের স্কোপ অনেক বেশি, ম্যানেজারিয়াল বলেন, সার্ভিস হোল্ডিং বলেন, রিসার্চ বলেন, সবখানে অনেক বেশি। আর যেটা আমার আগের স্পিকারের সাথে আমি একটু বলবো, এই একটা আপনাদের অনেকে এখন আপনারা ঘরে বসে আছেন, এখন অনেকগুলো কোর্স অনলাইনে করা যায়। ধরেন আপনি একটু ডেটা অ্যানালাইসিসটা একটু এসপিএসএস আমার ধারণা যে এমপিএইচ লেভেলে সবাই পারে। তারপর ধরেন আপনি একটু আর শিখলেন, স্ট্যাটা শিখলেন, এটা একটা সুযোগ। আপনার সিভিটাও রিচ হবে আপনার। আর বিভিন্ন কোর্স আছে, ধরেন আচ্ছা যদি আপনি এটা বাদও দেন, অ্যানালাইসিস সবার করতে হবে তা কোনো কথা না। যারা হয়তো ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথে কাজ করতে চায়, অ্যাডোলেসেন্ট হেলথে কাজ করতে চায়, এখন অনেকগুলো অনলাইন কোর্স আছে, আপনারা এগুলো আপাতত করে রাখতে পারেন টু এনরিচ ইউর সিভি। হ্যাঁ, আর এটা একটা টাইম জিআরই বা আইএলটিএস এর জন্য পড়ালেখা করে ফেলেন, ইনশাল্লাহ এটা ভবিষ্যতে কাজে আসবে। এবং পাবলিক হেলথ এখন একটা অনেক বড় একটা আমব্রেলা, সব ধরনের জায়গা থেকে, সেটা আপনার মাইক্রোবায়োলজি বলেন, নিউট্রিশন বলেন, যে কোনো খান থেকে এসে পাবলিক হেলথে কাজ করার একটা স্কোপ আছে। সুতরাং এই স্কোপটা হারাবেন না আর কি। থ্যাংক ইউ, সবাই সাবধানে থাকবেন, করোনা থেকে বেঁচে থাকবেন। ধন্যবাদ মিস, আপনাদের ধন্যবাদ স্যার আপনাদের এত মূল্যবান সময় আমাদেরকে আজকে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। এবং সবশেষে শুভকামনা তাদের জন্য যারা পাবলিক হেলথে নিজের ক্যারিয়ারকে গড়ে তুলতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।